দেখো 23 সালের প্রশ্ন বলেছে একটি স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় এটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়। 10 নিউটন বল প্রয়োগ করেছি, মনে রাখবো আমরা এখানে এখানে সরাসরি বল প্রয়োগের কথা না বলে এখানে ভর ঝুলানোর কথাও বলা যে থাকতে পারে। ঠিক আছে, তো আমাদের জানা আছে এইটুকা দিয়ে আমাদের গ নাম্বার প্রশ্নটা হয়ে মানে 1 নাম্বার প্রশ্নটা হয়ে যাবে। দেখো খেয়াল করে, স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। আমাদের জানা আছে যে F is equal to kx, F is equal to kx, k is equal to F divided by x। মনে রাখবো আমরা যে F দেওয়া না থাকলে আমরা F এর জায়গায় mg লিখবো যদি কোনো ভর ঝুলিয়ে স্প্রিংটা এত পরিমাণ প্রসারিত হয়। ঠিক আছে, মনে রাখবো আমরা এখানে আর একটা কথা যে 10 নিউটন বল প্রয়োগ করায় এটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়। 10 নিউটন বল প্রয়োগ করলে যদি 4 সেন্টিমিটার প্রসারিত হয় তাহলে 1 সেন্টিমিটার প্রসারিত হতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটাকেই আমরা বলি স্প্রিং ধ্রুবক। আমরা শিখেছি স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা যে এক একক সরণ ঘটাতে কোন স্প্রিং এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় বা ওই স্প্রিংটা বলের বিপরীতে প্রযুক্ত বলের বিপরীতে যে পরিমাণ প্রত্যয়নী বল প্রয়োগ করে। দুই ভাবে সংজ্ঞা দেওয়া যায়, কিন্তু আমরা সহজটা দিব যে এক মিটার বা একক পরিমাণ সরণ ঘটাতে কোন স্প্রিং এর উপর যে বল প্রয়োগ করতে হয় সেটাকেই বলা হয় স্প্রিং ধ্রুবক। তো আমরা প্রত্যয়নী বল দিয়েও সংজ্ঞা দিতে পারি, আবার প্রযুক্ত বল দিয়েও কিন্তু সংজ্ঞাটা দিতে পারি। এফ এর মান কত 10, এক্স এর মান কত দেখো 4 সেন্টিমিটার, রাখা যাবে না 0.04। ঠিক আছে, তো আমরা যদি হিসাব নিকাশ করি 250 হবে মনে হয় নিউটন পার মিটার। এটা আমাদের উত্তর। দেখো এক লাইনে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেছে যে একটা স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় 4 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। স্প্রিং এর স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে বলেছে। ওকে, এইবার খেয়াল করো যে এই যে এক লাইনের প্রশ্নটা বারবার বলছি, আবারও বলে দিচ্ছে, এগুলোর পরিচয় সুন্দর মতো দিবা যে প্রযুক্ত বল এত, সরণ এত সেন্টিমিটার, অতএব এটা ইকুয়াল টু এত। এক লাইনে এইভাবে করবা না। মনে করো আমি যেভাবে এখানে করেছি সূত্র লিখেছি, মান অঙ্ক থেকেই বসিয়ে দিয়েছি, এভাবে লিখবো না। আমরা ডেসক্রিপশন দিব যে কোনটা কি, বল কত, বল লিখবো বাংলায় লিখবো, বল F is equal to এত, সরণ S is equal to এত, X is equal to এত লিখবো কিন্তু। ঠিক আছে, আচ্ছা এবার 2 নাম্বার প্রশ্নটা দেখো তো। বলেছে স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার প্রসারিত করলাম এবং পরে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো। প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য দেখো, প্রথম ক্ষেত্রে আমি 6 সেন্টিমিটার প্রসারিত করেছি, দ্বিতীয় ক্ষেত্রে আরো 6 সেন্টিমিটার, মানে কি 6 সেন্টিমিটারের পরের 6 সেন্টিমিটার প্রসারিত করলে আমাদের কাজের পরিমাণ এক হবে কিনা। আমরা যদি চিত্র দাগিয়ে অঙ্কটা করি, খেয়াল করো এখানে এপাশে আসি যে আমরা এটা আমাদের স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, যেখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই, স্প্রিং এর সরণটা আমার হয় নাই, বল প্রয়োগ করি না, স্বাভাবিক অবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে দৃঢ় অবলম্বন, স্প্রিং এর হচ্ছে স্বাভাবিক অবস্থা। ওকে, এবার স্প্রিংটার উপর আমি বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করে হচ্ছে 6 সেন্টিমিটার প্রসারিত করেছি। খেয়াল করো x ইজ ইকুয়াল টু কত, 0 থেকে x ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার প্রসারিত করেছি। কৃত কাজ কত আমাদের জানা আছে যে বল দ্বারা কাজ, কিন্তু এটা প্রযুক্ত বল দ্বারা কাজ। ঠিক আছে, দেখো প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কিনা। স্প্রিং থেকে প্রথমে 6 সেন্টিমিটার এবং পরে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো, ব্যক্তি করেছে, মানে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কিন্তু উল্লেখ করে নাই, তাই আমরা নেগেটিভ চিহ্নটা আগে দিব না, আমরা লিখে ফেলি। যদি এখানে বলতো যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, তাহলে কিন্তু সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতাম আমরা। আমাদের সূত্র ওই একই হয়ে গেল, আমাদের সূত্র ওই একই যে W ইজ ইকুয়াল টু হাফ কে x2 স্কয়ার বিয়োগ x1 স্কয়ার। ওকে, ইজ ইকুয়াল, তাহলে কি লিখবো, একই তো স্প্রিং, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান কত, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 250, বসায় দাও, হাফ ইনটু 250 ইনটু x2 স্কয়ার। দেখো এটা হচ্ছে x2, এটার নাম দাও x1, এটার নাম দাও হচ্ছে x2। এই ক্ষেত্রে তাহলে আমার 0.06 এর উপর স্কয়ার বিয়োগ 0 এর উপর স্কয়ার, তা আমরা x2 বিয়োগ x1 যেটা বসাচ্ছি, x2 হচ্ছে চূড়ান্ত অবস্থায় সরণ আর x1 হচ্ছে আদি অবস্থার, আদি অবস্থা এখানে 0, কারণ প্রথম ক্ষেত্রে
জিরো থেকে বা সাম্যাবস্থান থেকে বা স্বাভাবিক অবস্থা থেকে 6 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। অঙ্ক আমার কমপ্লিট এখানে। এবার দ্বিতীয় ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটনা করেছে? দ্বিতীয় ক্ষেত্রে এই যে আমি ছোট করে দাঁড়াই একটু, x = 0 ছিল, x = 6 ছিল। এখান থেকে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। আমি যদি একটু দাঁড়ায় দেখাই, এই দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে x1 = 6 আর এটা হচ্ছে x2 = হচ্ছে 12। আরো 6 মানে কি? টোটাল কত? 12। মনে যেন থাকে, এটাই কিন্তু এখানকার প্যাঁচ, আর অন্য কোনো প্যাঁচ নাই। দেখো অঙ্কের মধ্যে স্পষ্ট করে বলা আছে, স্প্রিং থেকে প্রথমে 6 সেন্টিমিটার এবং পরে আরো 6 সেন্টিমিটার, মানে কি 6 সেন্টিমিটার আসলো, তারপর আরো 6 সেন্টিমিটার, মানে কি 6 + 6 12। ওকে, তাহলে এখন আমাদের w কত হবে? w হবে হাফ কে, আগের মতো x2 স্কয়ার বিয়োগ হচ্ছে x1 স্কয়ার দেখাবো, হাফ কে এর মান 250, একই স্প্রিং ধ্রুবক, কোনো কাটা ছেঁড়া করা হয় নাই, গুণ হচ্ছে x2 স্কয়ার। x2 কিন্তু এখন 0.12 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমরা মিটার করে নিলাম। আমি কিন্তু একটু সংক্ষেপে করাচ্ছি, এগুলো সাইড নোট তোমাদের বারবার শিখিয়ে দিচ্ছি কিভাবে লিখবা। ওকে, বিয়োগ 0.06 এর উপর স্কয়ার। এই ক্ষেত্রে কাজের পরিমাণ, ওই ক্ষেত্রে কাজের পরিমাণ বের করে ফেললাম আমরা। ওকে, কমপ্লিট। একেবারে সহজ কিন্তু এই অঙ্ক করতে আমার মনে হয় না যে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গ এবং ঘ করতে টোটাল মিলে 8 মিনিট টাইম লাগবে। সাজিয়ে গুজিয়ে লিখলে ধরে নিলাম 10 মিনিট, তোমার হাতে টাইম কত? 30 মিনিট কিন্তু তোমার হাতে টাইম। ক নাম্বারের প্রশ্ন লিখতে লাগে হচ্ছে 2 মিনিট, আর খ নাম্বারের প্রশ্ন লিখতে লাগলে ধরে নিলাম 5 মিনিট। 5 আর 3 8, আর 8 16 মিনিট, অর্ধেক সময় লাগবে। ওকে, এইবার খেয়াল করো, গত ক্লাসে বলেছিলাম আমরা স্তম্ভ তৈরি করার ক্ষেত্রে কাজের পরিমাণটা একটু বের করে দেখাবো। ঠিক আছে, স্তম্ভ তৈরি করার ক্ষেত্রে কি পরিমাণ কাজ হবে দেখো। যেটা তোমার কাছে একেবারে কঠিন মনে হবে, এক্সেপশনাল মনে হবে, এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। তোমার অনেক পড়া, কিন্তু যেগুলো তোমার একেবারে বোর্ড প্রশ্ন আসে সেগুলোই করে তুমি শেষ করতে পারতেছো না। একেবারে অত্যন্ত এক্সেপশনাল টাইপের, এত এক্সেপশনাল টাইপের প্রবলেম সলভ এখন করার দরকার নেই। ঠিক আছে, এখন আর করার দরকার নেই। হ্যাঁ, করতে পারো যদি তোমার রেগুলার যে বেসিসে প্রশ্ন হয় সেগুলো সলভ করার পরে ওটা একটা হাত দিবা। ঠিক আছে, পরে ওটাতে হাত দিবা। রেগুলার বেসিসে একটা চ্যাপ্টার থেকে তুমি 30টা সিকিউ করো বা 20টা সিকিউ করো, তারপর যদি মন চায় দেখি একটু অন্য টাইপের, একেবারে এক্সেপশনাল টাইপের দু একটা প্রশ্ন আছে কিনা, হ্যাঁ সেটা করতে পারো। ওকে, মনে রাখবা তোমার এখন কিন্তু এত শিখার জায়গা নেই। এখন তোমার এইচএসসি তে ভালো একটা নাম্বার তুলতে হবে, ভর্তি পরীক্ষায় বসার জন্য, যোগ্যতা অর্জনের জন্য, মানে একটা নাম্বারও কাটা না যায়। এটা তোমার এখন কিন্তু সামনে এই টার্গেট তোমার থাকবে, প্রথমেই এই টার্গেটটা। ওকে, প্রতিটি এত মিটার কিউব আয়তনের 250 কেজি ভরের 4টি ঘনক আকৃতির ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। এটাই আমাদের উদ্দীপক, এইটুকাই উদ্দীপক। তো আমরা এখানে একটু যোগ করে দিয়েছি, এই যে আমি ব্র্যাকেট দিই, এটা সিলেট বোর্ড 2022 এর প্রশ্ন। ঠিক আছে, সিলেট বোর্ড 2022 এর প্রশ্ন। তো এটা একটু এই ঘনক আকৃতির কথাটা অঙ্কের মধ্যে উল্লেখ ছিল না। তো এই যে একটা ব্লক এত মিটার কিউব আয়তনের, একটা ব্লকের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতাও থাকে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। তো এখন এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমার দরকার না, কোনটা কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত বলা কিন্তু নেই। ঠিক আছে, তো আমরা এটাকে ঘনক আকৃতি ধরে নিচ্ছি। বলা যেহেতু নেই, আমার তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। উচ্চতা না হলে তো 4টা ব্লক যখন তুমি একটার উপর একটা সাজাবা, স্তম্ভ তৈরি করবা, উচ্চতা লাগবে না? উচ্চতা লাগবে। আচ্ছা, তো এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে উচ্চতা তোমার লাগবেই। তাহলে আমরা ওই অঙ্ক করার শুরুতেই বলে নিব, ধরি উদ্দীপকের ব্লকটি ঘনক আকৃতির, ধরে নিব আমরা, কারণ ঘনক আকৃতি ছাড়া বের করা পসিবল না। একটা জিনিসের দৈর্ঘ্য দেওয়া নাই, একটা ব্লকের উচ্চতা দেওয়া নাই, একটা ব্লকের দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থ দেওয়া নাই, উচ্চতা দেওয়া নাই, কিভাবে বের করবো? পসিবল না। তো পসিবল যেহেতু না, তাই আমরা বাই ডিফল্ট ধরে নিব, আমরা বাই ডিফল্ট বলবো না, আমরা এই ক্ষেত্রে ধরে নিব যে একটা ব্লক দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে আমরা সমান ধরে নিলাম। তাহলে আমাদের কিন্তু বের করাটা সুবিধা হবে, কারণ আয়তন ইজিক্যাল টু কত জানি আমরা, এল কিউব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘনক আকৃতি যদি হয়। ঠিক আছে, প্রত্যেকটা দৈর্ঘ্য এল
প্রস্থ এল, উচ্চতা এল, তাহলে আমাদের বের করা সহজ। কিন্তু আমি যদি দৈর্ঘ্যও জানি না, প্রস্থও জানি না, উচ্চতাও জানি না, কিছুই জানি না, উচ্চতা কিভাবে বের করবো? দিস ইজ নট পসিবল। সুতরাং আমরা এ সকল ক্ষেত্রে একটু প্রথমে হেডলাইনে লিখে নিব, ধরি উদ্দীপকের ব্লকটি ঘনক আকৃতির। আমি এখানে একটু অ্যাড করে দিয়েছি এই প্রশ্নটাকে, ঘনক আকৃতি বলে দিয়েছি অঙ্কের মধ্যে, বলাটাই বুদ্ধিমানের কাজ ছিল, প্রশ্নকর্তা এটা বলে দেয় নাই। যাই হোক, একটি এত কিউব আয়তনের এত কেজি ভরের 4টি ঘনক আকৃতির ব্লকে একটা ব্লকের ওজন কত, ভর কত, 250 কেজি, পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। ঠিক আছে, স্তম্ভের উচ্চতা কত হবে আগে দেখে নিই আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের স্তম্ভের উপর হতে একটি বস্তুকে ছেড়ে দিলে কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এটা 9-10 পরীক্ষায় সাধারণত আসে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় সাধারণত আসে না। তো যদি এটা পরীক্ষায় আসছে, এটা নৈর্ব্যক্তিক আকারে আসে, তো আমরা একটু বলে দিচ্ছি ছোট্ট করে। হ্যাঁ, তো ব্লক 4টা ব্লক, এই যে আমি একটু দাগায় নিচ্ছি, এই যে একটা ব্লক, এই যে একটা ব্লক, আচ্ছা এখানে 4টা দাগা দিই, অত আর বড় করে প্রশ্ন না, এই 4টা ব্লক। তো একটা ব্লকের আমার উচ্চতা লাগবে না, তাহলে তবে কত আমি 4টা ব্লকের উচ্চতা পাবো। হ্যাঁ, উদ্দীপকের স্তম্ভের উপর, তো স্তম্ভের টোটাল উচ্চতা বের করতে হলে ব্লকের উচ্চতা লাগবে। ধরি আমি ধরি ব্লকটি ঘনক আকৃতির, ঘনক আকৃতির দেওয়া ছিল না উদ্দীপকের মধ্যে, ধরি ব্লকটি ঘনক আকৃতির, ঠিক আছে, আকৃতির। তো ঘনক আকৃতির হলে কি হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে আমাদের ঘনকের আয়তন হবে এল কিউব, এল কিউব ইজ ইকুয়াল টু 0.125 মিটার কিউবে দেওয়া আছে, অতএব এল ইজ ইকুয়াল টু 0.5 মিটার। 4টা, অতএব স্তম্ভের উচ্চতা, এত কথা লেখার দরকার নেই, অতএব স্তম্ভের উচ্চতা, যেহেতু 4টা ব্লক মিলে আমার কি বলে স্তম্ভ তৈরি করা হয়েছে, তো স্তম্ভের উচ্চতা হবে হচ্ছে h ইজ ইকুয়াল টু 4l, এল যোগ এল যোগ এল যোগ এল, 4টা, এটাও এল উচ্চতা, এটারও এল উচ্চতা, এটারও এল উচ্চতা, এটারও এল উচ্চতা, তার মানে পাবো হচ্ছে 4 ইন্টু হচ্ছে 0.5 ইজ ইকুয়াল টু 2 মিটার, ইজ ইকুয়াল টু 2 মিটার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2 মিটার। ওকে, তো এখন এই 2 মিটার উচ্চতা থেকে একটা, এই যে এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, আদি অবস্থায় কত, তাহলে 0, এখান থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, অর্ধেক হবে, 1/3 হবে, বিভিন্ন টাইপের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এটুকুর উচ্চতা কত, h। তাই বললাম যে এই স্তম্ভ থেকে আমাদের জানা আছে, এটা 9-10 পড়ে আসছে, যে x উচ্চতায়, এক্স উচ্চতায় একটা বিন্দু নাও, এই বিন্দুতে হচ্ছে এই ঘটনাটা ঘটবে, কি ঘটনা ঘটবে, যে ঘটনা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, যে উচ্চতায় এক্স উচ্চতায়, তাহলে এটুকু কত হবে, এইচ বিয়োগ এক্স, ঠিক আছে, এইচ বিয়োগ এক্স, এটা 1 নম্বর প্রশ্ন। তো আমি কি বলেছি একটু দেখি তো, গতি শক্তি কত হবে, সবাই শিখি জানি আমরা যে গতি শক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ই কে ইজ ইকুয়াল টু, বের করে নাও, ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ারের জায়গায় কি বসবে, ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2g এইচ, এইচ এর জায়গায় বসবে এইচ বিয়োগ এক্স, সমান সমান হচ্ছে হাফ এম ইন্টু 2g ইন্টু এইচ বিয়োগ এক্স। এই বুঝতে পারছ, এখান থেকে বস্তু ছেড়ে দিয়েছে, আদি বেগ 0 ছিল তাই 0 বসালাম, আর সে দূরত্ব অতিক্রম করেছে কত, h মাইনাস এক্স, কারণ আমরা ধরে নিয়েছি যে ভূমি হতে x উচ্চতায় ওই গতি শক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, যে কোনো পয়েন্টে বিভব শক্তি বের করব, যে কোনো পয়েন্টে আমরা ওই গতি শক্তি বের করব, বিভব শক্তি গতি শক্তি বের করে শর্তটা বসায় দিব, তো আমরা পাবো হচ্ছে এম জি ইন্টু এইচ বিয়োগ এক্স, এটা পাবো হচ্ছে ই কে, সরাসরি লিখলেও চলবে, সমস্যা নাই, আমরা এটা শিখেছি, ঠিক আছে। তবে আর গতি শক্তি কত, বিভব শক্তি কত, ইপি ইজ ইকুয়াল টু এম জি এক্স, আমাদের জানা আছে এই উচ্চতায় বিভব শক্তি হচ্ছে এম জি এক্স, এখন বস্তুটা কত উচ্চতায় আছে, এক্স উচ্চতায় আছে ভূপৃষ্ঠ হতে, ওকে, তাহলে এম জি এক্স, এরপর আমরা শর্ত বসাবো, বসায় দাও, এক পাশে বসা হচ্ছে এম জি এক্স, এক পাশে বসা হচ্ছে এম জি ইন্টু এইচ বিয়োগ এক্স, ঠিক আছে। তো এখন দেখো তো কি শর্ত দিয়েছে এখানে, এখানে শর্ত দিয়েছে যে কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এটা ছিল হচ্ছে বিভব শক্তি, এটা ছিল গতি শক্তি, গতি শক্তি ইজ ইকুয়াল টু এই যে বিভব শক্তির দ্বিগুণ, গতি শক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তির দ্বিগুণ, 2 mgx ইজ ইকুয়াল টু mgh, এই mg কেটে দিলে তো ফুলে যেত, h বিয়োগ x কেটে দিই, mg কেটে দাও, 2x ইজ ইকুয়াল টু h বিয়োগ x, তাহলে আমাদের x বের করতে হবে, 3x ইজ ইকুয়াল টু h, অতএব x ইজ ইকুয়াল টু h ভাগ 3, h এর মান 2 ভাগ 3, 2 কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে 0.667 মিটার,
উত্তর কমপ্লিট। পরের প্রশ্নটা, এটা তোমরা সবাই পারো, এটা আসলে তারপরে করালাম। তোমরা এটা একেবারে 9-10 এর একেবারে কমন একটা প্রশ্ন, প্রতিবার পরীক্ষায় আসে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করা, যে কোথায় বিভব শক্তি দ্বিগুণ হবে, কোথায় বিভব গতি শক্তি দ্বিগুণ হবে, এরকম আসে। আচ্ছা, আমরা যে এটা করার জন্য অঙ্কটা লিখেছি, স্তম্ভ তৈরি করতে কৃত কাজ কত হবে। একটা ব্লক এখানে দাঁড়ায় আছে, এই ব্লকটাকে তার উপরে উঠানো লাগতেছে না, 1 নাম্বার ব্লক। এই ব্লকটা তো মাটির মধ্যেই আছে, এই ব্লকটাকে উঠানোর জন্য কি কাজ করতে হচ্ছে না, করতে হচ্ছে না? তাহলে 1 নাম্বার ব্লক আমার উঠানোর জন্য কাজ করতে হচ্ছে না, 2 নাম্বার ব্লক উঠানোর জন্য কাজ করতে হচ্ছে। কতখানি উঠেছে দেখো তো, ভর কেন্দ্র, এই যে ভর কেন্দ্রের সরণ, এই যে এতটুকু উঠাইছি আমরা, ঠিক আছে, এতটুকু, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত, এটুকুর নাম কি, একটা এল। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম, দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার ব্লক উঠাইতে আমাদের কাজ করতে হচ্ছে mgx, mgx না, সরি, mgx না, এখানে এল, আমাদের mgl পরিমাণ কাজ করতে হয়েছে। ঠিক আছে, প্লাস 2 নাম্বার ব্লক উঠানো হয়ে গেল, এবার 3 নাম্বার ব্লক উঠাইতে হবে, তৃতীয় ব্লক, তৃতীয় ব্লক উঠাইতে এবার কতখানি কাজ করতে হবে দেখো তো খেয়াল করে। এই যে এবার কিন্তু ভর কেন্দ্র সরণ এতটুকু, এটুকার নাম কি, এটুকার নাম হচ্ছে 12, এটুকার নাম হচ্ছে 12। তাহলে mg ইন্টু 12, আমাদের কাজের পরিমাণ হচ্ছে mgh, mg ইন্টু 12 প্লাস, এবার 4 নাম্বার ব্লক উঠাও, 4 নাম্বার ব্লক, চতুর্থ ব্লক উঠাবো এবার। তাহলে আমাদের টোটাল সরণ কত হবে দেখো তো, এই যে মাঝখান দিয়ে একবারে, এই যে একবার 3l পরিমাণ উঠাতে হবে, 3l পরিমাণ উঠাতে হবে। আর প্রথমটা কিন্তু উঠাতে হবে না, এই যে এটার ভর কেন্দ্র একেবারে মাঝখানে না, এটার ভর কেন্দ্র যেটা উঠাচ্ছি, এটার ভর কেন্দ্র থেকে সেটার ভর কেন্দ্র পর্যন্ত আমরা দূরত্বটা নিব। ওকে, তুমি যদি মানে একেবারে ভূপৃষ্ঠ থেকে দূরত্ব নিব তবুও হবে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত নিতে হবে। তাহলে mg ইন্টু 3l, এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে mg ইন্টু l প্লাস 2l প্লাস হচ্ছে 3l সমান সমান mg ইন্টু 6l, 6l। m এর মান কত, একটা m এর মান হচ্ছে 250 কেজি, 9.8 গুণ 6 গুণ l এর মান, l এর মান হচ্ছে 0.5। এত, অঙ্কটাকে একটু আমি ঘুরিয়ে দিয়েছি। ঠিক আছে, বইয়ের মধ্যে গায়ে অন্যরকম একটা অঙ্ক আছে, ওটা দরকার নেই এরকম করার, এটাই করো। ঠিক আছে, এটা গেল আমাদের হচ্ছে কৃতকাজের পরিমাণ। একটার উপর একটা যদি স্তম্ভ তৈরি করে, বেসিক্যালি সূত্রটা এরকম, w is equal to n into n minus 1 divided by 2 into mgh, into mgh মানে হচ্ছে একটা ব্লকের উচ্চতা, একটা ব্লকের উচ্চতা, এই কিন্তু একটা ব্লকের উচ্চতা। এল এখানে লিখলে ভালো হইতো, এল লিখো, mgl। দেখো আমি দেখো 6টা কিন্তু পাইছি, 6 mgl, যে আমি যদি লিখি 6 mgl, তো আমি কয়টা ব্লক তুলেছি, 4টা, এই n এর মান কিন্তু 4, 4টা ব্লক দিয়ে দেখো তো, 4 যদি বসাই, 4 into 3 ভাগ হচ্ছে 2 mgl, দেখো খেয়াল করে, আসলে 6 mgl হয়, 6 mgl হয়। ঠিক আছে, আমরা জয়টা ব্লক দিয়ে কাজ করব আমরা, এম ওই ব্লকের নাম্বার সংখ্যা দিব হচ্ছে n, n into n minus 1 divided by 2 into mgl, l মানে হচ্ছে একটা ব্লকের উচ্চতা। তো আমাদের যদি 3টা 4টা 5টা 6টা ব্লক থাকে, আমরা এভাবেই করতে পারি। প্রথম ব্লক তুলতে আমাদের l পরিমাণ সরণ ঘটাতে হয়েছে, দ্বিতীয় ব্লক তুলতে আমার 2l, তৃতীয় ব্লক তুলতে 3l, 4l, 5l, এই পরিমাণ আমরা সরাতে আমাদের এতটুকু সরণ ঘটাতে হয়েছে। ওকে, তাহলে আমরা ব্লক উঠানোর জন্য এরকম ভাবে আমরা কাজের পরিমাণটা বের করতে পারি। ঠিক আছে, আবার একটা ইটের ক্ষেত্রে পরীক্ষা অনেক সময় আসে, যে একটা ইট খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হয়, তোমাদের শিখিয়েছি এটা রেগুলার ক্লাসে। একটা ইটকে মনে করো প্রস্থ বরাবর তো শুয়ে থাকে, এই যে প্রস্থ বরাবর শুয়ে থাকে না, যে একটা একটা ইটকে আমার এটার মনে করো দৈর্ঘ্য হচ্ছে এল, আর প্রস্থ হচ্ছে তোমার হচ্ছে মনে করো ধরো হচ্ছে বি ধরলাম। ঠিক আছে, কি পরিমাণ হচ্ছে উঠাইতে ওই খাড়া করতে কাজ করতে হয়, এই শুয়ে থাকা ইটটা খাড়া করব আমরা, প্রস্থ দেওয়া আছে, তো আমাদের প্রস্থ বরাবর তো ইয়া থাকে, তাহলে এখানে সরণটা কত, বিভাগ 2, আমাদের ভর কেন্দ্রের সরণ হবে হচ্ছে বিভাগ 2, বিভাগ 2 আর এল ভাগ 2 বিয়োগ হচ্ছে বিভাগ 2, মনে যেন থাকে, বিভাগ 2 এল ভাগ 2, দৈর্ঘ্য যেটা খাড়া করবো যেভাবে আর কি, এটাকে খাড়া করে উপরে তুলবো, যে এটা কলম শুয়ে আছে, তাহলে এই কলমের প্রস্থ কোনটা, এই যে এই প্রস্থ বলতে উচ্চতা ধরতেছি আমরা, ইট ইট চিন্তা করো, এটাকে আমি এই কলমটাকে এখন খাড়া করব, তাহলে কলমের ভর কেন্দ্র কোথায়, একবারে মাঝখানে, তাই আমরা এল ভাগ 2 নিয়েছি। এই যে কলমের ভর কেন্দ্র কোথায়, মাঝখানে, তাহলে আমি যদি কলম খাড়া করি,
তাহলে আমার ভর কেন্দ্রের সরণ কত, L/2। কিন্তু কলমের যে প্রস্থ, এই কলমের প্রস্থের তো কলমের যে প্রস্থ যে বরাবর সে শুয়ে আছে তারও তো ভর কেন্দ্র আছে, এখানে তো অ্যাড করা আছে, ওটা বিয়োগ দিতে হবে। কারণ এই এই কলমটা যখন শুয়ে আছে এভাবে খাতার উপরে, তখন কিন্তু তার ভর কেন্দ্র কিন্তু এই B/2 পরিমাণ উঠে আছে। কথাটা বুঝাইতে পারছি? এর ভর কেন্দ্র কিন্তু B/2 পরিমাণ উঠে আছে, মানে এটা তো এখন প্রস্থ, কলমের প্রস্থ যে পরিমাণ কলমের প্রস্থ যেটাতে শুয়ে আছে, তো কলমের প্রস্থ B, তো শুয়ে আছে, তাহলে তার ভর কেন্দ্র কত, B/2। তাহলে B/2 পরিমাণ তো একা একা এমনি এমনি উঠে আসে, এটাকে তো আমার আলাদা করে উঠাইতে হয় নাই, এটাকে তো আমার আলাদা করে উঠাইতে হয় নাই, তাই ওটা বাদ দেবো আমরা, ঠিক আছে। এই জন্য আমরা ওই দৈর্ঘ্য যেটা খাড়া করতে হবে, উচ্চতা L/2 বিয়োগ হচ্ছে B/2 করে নিয়ে আমার ভর কেন্দ্রের সরণটা হবে H। পরীক্ষায় যদি আসে আমরা যেন এটা পারি, ঠিক আছে, যে একটা ইটকে খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হবে। তাহলে আমাদের টোটাল ইটের দৈর্ঘ্যটা আমরা নিব, তার L/2 করব, বিয়োগ ওই ইটের যে প্রস্থ ছিল বা উচ্চতা, ইটের প্রস্থ বলবো না, উচ্চতা, ইটের যে উচ্চতা ছিল এই উচ্চতার অর্ধেকটা আমরা বিয়োগ করে দিব, B/2 বিয়োগ করে দিব, ঠিক আছে। আর ইটের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটাকে খাড়া করতে হবে, তার দৈর্ঘ্যের ওই দৈর্ঘ্যের অর্ধেক কি তো ভর কেন্দ্র হবে, অর্ধেক ভর কেন্দ্র। আর যেহেতু আগে উচ্চতা, এই এই উচ্চতা পরিমাণ তো উঠেই আছে, তাই ওই উচ্চতার ভর কেন্দ্র কত, B/2, ওটা বাদ দিয়ে দিতে হবে, ওটা তো ওটার জন্য আলাদা কাজ করতে আমাকে হয় নাই। L/2 বিয়োগ হচ্ছে B/2। এবার দেখো এটা ইম্পর্টেন্ট। বরিশাল 22 চিত্রে আনত তল বরাবর 500 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে নামার সময় ব্রেক চেপে 50 মিটার দূরত্বে থামানো হলো। মনে করো এ একটা গাড়ি, এই যে কত কেজি ভরের, 500 কেজি ভরের একটা গাড়ি আনত তল বেয়ে নামছে, আনত তল বেয়ে নামছে, ঠিক আছে। এই যে এ বিন্দুতে ব্রেক চেপেছি 50 মিটার দূরত্বে, এই পয়েন্টে চিত্র আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল। এই বিন্দুটা মনে করে ভূপৃষ্ঠ চিন্তা করবো, এরকম যদি দাগানো থাকে আমরা কিন্তু ভূপৃষ্ঠ চিন্তা করব, ভূপৃষ্ঠ চিন্তা না করলে কিন্তু প্রবলেমটা আর সলভ হবে না। যেভাবে দাগানো আছে, তাহলে এই যে এটাকে বলবো আমরা একেবারে ভূপৃষ্ঠ, ঠিক আছে। তো আমরা এরকম যদি দাগানো থাকে নিচেরটা ভূপৃষ্ঠ চিন্তা করব। 20 মিটার পার সেকেন্ড বেগে ছিল, এখানে কত মিটার পার সেকেন্ড বেগে ছিল, 20 মিটার পার সেকেন্ড বেগে ছিল, এখানে এসে বেগ হচ্ছে 0 হয়ে গেছে, কারণ 50 মিটার দূরত্বে এই বস্তুটাকে থামানো হয়েছে, গাড়িটাকে থামানো হয়েছে। তো দেখো খেয়াল করে আমি যদি একটু দাগায় নিই, হ্যাঁ আবার একটু দাগায় নিচ্ছি, এগুলো তোমাদের অঙ্ক করাইছি বারবার, বলেছি বারবার ইম্পর্টেন্ট নিউটনীয় বলবিদ্যায়। বাধা দানকারী বলের পরিমাণটা কত, তো বাধা দানকারী বলে আমি যদি একটু গাড়িটা এখানে দাগায় নিই, এবার আবার তো নামতিছে, এইবার আবার এমজি, এইবার আবার এমজি। একটা কথা মনে করিয়ে দিই, আবারও মনে করিয়ে দিতে হবে, ভুলে গেছো কি না জানি না, ভুলে যদি না যাও তো ভালো, আর ভুলে গেলে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এমজি অফ সাইন থেটা, এটা এমজি সাইন থেটা, হ্যাঁ এই বরাবর, আর এই বরাবর হচ্ছে এমজি কস থেটা, এমজি কস থেটা, ঠিক আছে। এটা হচ্ছে থেটা, এটা হচ্ছে তোমার হচ্ছে থেটা। এটা খেয়াল করে এখানে 60 ডিগ্রি লেখা আছে, এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, এই যে এখানে আমি 30 ডিগ্রি বের করে নিব, কারণ আমি সাইন থেটা কস থেটা ধরে অঙ্ক করে করে অভ্যাস হয়ে গেছে, যে এবার আবার আমার সাইন থেটা, এবার আবার কস থেটা। তো মনে করো যে আমি এখানে কস থেটা, এখানে যদি এই থেকে থেটা চিন্তা করি, এটা হবে সাইন, এটা হবে কস, ঝামেলা করার দরকার নাই, যেভাবে আমরা শিখে আসছি। এখানে যেহেতু 60 দেওয়া আছে, এখানে আমি 30 বের করে নিব, ঠিক আছে। তো অভিলেখ প্রতীক এই বরাবর, বুঝতেই পারছো। আর তো বস্তুটা কিন্তু নিচের দিকে নামতিছে, ব্রেক চেপেছি, এবার ব্রেক চেপেছি মানে কি, এই বস্তুটা যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে একটা বল প্রয়োগ করেছি, বলের নাম দিলাম এফ। বস্তুটা যাচ্ছিল কোন দিকে, এই দিকে, নিচের দিকে, নিচের দিকে যদি এফ আসে, তাহলে দেখো তো এই বরাবর বল, বস্তুটা কিন্তু নিচের দিকে নামতিছে, ব্রেক চাপার পরেও কিন্তু নিচের দিকে নামতিছে। যতক্ষণ পর্যন্ত বস্তুটা নিচে না থামবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বস্তুটা নিচের দিকে নামতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত বস্তুটা না থামবে ততক্ষণ পর্যন্ত বস্তুটা কিন্তু নিচের দিকে নামতেই থাকবে। তাহলে নিচের দিকে যদি নামতে থাকে, তাহলে দেখো এটাকে ভুলে গেল, কি বলে এটার নাম, ঘর্ষণ বলটা কিন্তু উপরের দিকে কাজ করবে, বুঝতেই পারছো। বস্তু যেদিকে যায় সেই বস্তুর গতিকে বাধা প্রদান করে সবসময় ঘর্ষণ বল। সুতরাং আমরা বলতেই পারছি যে এফ কে হচ্ছে সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। আমরা দেখব বস্তু কোন দিকে যাচ্ছে, ব্রেক চাপার পরেও কিন্তু বস্তু যাচ্ছে এই নিচের দিকেই, এখানে এসে কিন্তু থেমে গেছে, এখানে এসে ভি এর মানটা 0 হয়েছে, ঠিক আছে। সুতরাং এই বরাবর কিন্তু আমার আমি যদি দেখাই আবারও, এই যে এই বরাবর কিন্তু ঘর্ষণ বল কাজ করবে, যে তীর চিহ্ন বড় করে দিই, এই যে
এই বরাবর। তো আমরা বাধাদানকারী বল কত কাজ করছে যে বুঝতে পারবেন। তাই দেখো তো এফ এফ মাইনাস এম জি সাইন থিটা, বস্তু যা এই এফ বল, আমি এফ বলকে পজিটিভ ধরলাম, ব্রেক জনিত বল, বাধাদানকারী বল। তো এই বাধাদানকারী বলকে আমরা পজিটিভ ধরলে তার উল্টা দিকে কাজ করছে এমজি সাইন থিটা। সবসময় এমজি সাইন থিটা এই তল বরাবর নিচের দিকে কাজ করে, বস্তু যেদিকেই যাক না কেন। মানে এটা হচ্ছে অভিকর্ষজ বলের অভিকর্ষজ বলের হচ্ছে তল বরাবর উপাংশ, তল বরাবর উপাংশ। প্লাস কিন্তু এফ কে ইজিক্যাল টু এম এ, ইজিক্যাল টু কিন্তু এম এ, ইজিক্যাল টু কিন্তু এম এ। দেখো এফ কে টা কিন্তু প্লাস হয়েছে, কারণ আমার এফ কে যেদিকে কাজ করছে বলের পরিমাণ, প্রযুক্ত বলটা কিন্তু সেদিকে কাজ করছে। তো এখান থেকে আমি এফ এর মানটা বের করতে চাচ্ছি, এম এ প্লাস হচ্ছে এম জি সাইন থেটা মাইনাস এফ কে। এটা আবারও করালাম এই কারণে, ভুলে গেছো কিনা এটা বলার জন্য। আরো একটা জিনিস এখানে শেখানোর জন্য, যখন আমরা কেন্দ্রমুখী বলের হিসাব করি তখন এই জিনিসটা কিন্তু এক না, এটা কিন্তু ওই ক্লাসটা কিন্তু গুরুত্ব দিয়ে বলেছিলাম, আলাদা কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম 40 মিনিটের, ওখানে কিন্তু সুন্দর করে বলে দিয়েছি যখন কেন্দ্রমুখী বল হিসাব করব তখন যে চিত্রটা দেখায় এই চিত্রের সাথে এই চিত্রে কিন্তু পার্থক্য আছে। এটা কিন্তু আনত বল তল বরাবর একটা বস্তু উপরের দিকে উঠতেছে, বা আনত তল বরাবর একটা বস্তু নিচের দিকে নামতেছে, তখন কিন্তু এই আর ইজিক্যাল টু কিন্তু এম জি কস থিটা। এখানে আর ইজিক্যাল টু কত, এম জি কস থিটা, কোনো ডাউট নেই। কিন্তু যখন আমরা কেন্দ্রমুখী বল দাগাইছিলাম তখন কিন্তু চিত্রটা কিন্তু এরকম করে দাগালে হবে না, কিন্তু এটা কিন্তু ওইটা কিন্তু এক জিনিস না। কেন্দ্রমুখী বল যখন হিসাব করেছিলাম, যখন আমরা ব্যাংকিং কোণ হিসাব করেছিলাম তখন কিন্তু এরকমই ছিল, চিত্রটা দেখতে এরকম, কারণ ওটাকে তো আর আলাদা করে এক্সপ্রেস করার উপায় নাই, এটা তো আর 3 ডাইমেনশন না যে তোমাকে বুঝাতে পারবো। এই জন্য বলেছিলাম কিন্তু এটা এটা যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু আনত তল বরাবর তখন কিন্তু উঠছিল না, তখন কি হচ্ছে, সে ঘুরছিল, সে কিন্তু ঘুরছিল মানে বাঁক নিচ্ছিল। তখন কিন্তু এই বরাবর ছিল আর, আর এই আর এর কিন্তু এই বরাবর ছিল আর কস থিটা, ঠিক আছে, এই বরাবর ছিল আর, আর এই বরাবর ছিল কিন্তু আর কস থিটা। এই আর কস থিটা ইজিক্যাল টু কিন্তু এমজি, আর এটা কিন্তু এই বরাবর আনত তল বরাবর কিন্তু এমজি সাইন থিটা না, এই আর কস থিটার এই বরাবর কিন্তু আর সাইন থিটা। আমি আবার একটু রিভিউ করে দিলাম, ওই ক্লাসটা একটু দেখে নিব, সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু ব্যাখ্যা দিয়েছি। ওকে, এই যে এটা কিন্তু আর সাইন থিটা, এটা হচ্ছে আর কস থিটা। তাহলে এখানে এখানে যদি আমি আর ইজিক্যাল টু এমজি কস থিটা ওই ওখানে বসাই, ওই আনত তলের যে অঙ্কটা এখানে আমি করালাম সেইটা যদি আমি ওখানে অ্যাপ্লাই করি ওই কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে, যখন আমি ঘূর্ণন দিচ্ছি বাঁক নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এখানে কিন্তু আর কস থিটা ইজিক্যাল টু এমজি বলে দিয়েছি, আর কস থিটা ইজিক্যাল টু এমজি, বা আর ইজিক্যাল দেখো এমজি ভাগ কস থিটা, কিন্তু কারণ এখানে যেভাবে বলটা দুইটা ভাগে ভাগ হয়, কারণ এখানে আমার ওই আর এর উপাংশ কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দেয়, এটা হচ্ছে সেই আর সাইন থিটা। এটা কিন্তু আনত তল বরাবর আর সাইন থিটা না, আর কস থিটার কিন্তু উল্লম্ব বরাবর, মানে বৃত্তের কেন্দ্র বরাবর যে বৃত্তাকার পথে বস্তুটা বাঁক নিচ্ছে সেই ব্যাসার্ধ, হ্যাঁ যে ব্যাসার্ধে বাঁক নিচ্ছে সেই বৃত্তের কেন্দ্র বরাবর আর সাইন থিটা, কিন্তু মনে যায় ভুলে যেও না। আবারও মনে করিয়ে দিলাম, ঠিক আছে, আবারও মনে করিয়ে দিলাম। তো আমার এখানে এম এম জানি, জি জানি, থিটা জানি, এফ কে আমরা বের করে নিব। এখানে সম্ভবত মিউকে দেওয়া ছিল, মিউকেটা কি লিখি নাই নাকি, এই মিউকে কি লিখি নাই, অঙ্কটা আমি একটু বের করি দাঁড়াও। বরিশাল 22, দেওয়া না থাকলে দেওয়া নাই, দেওয়া না থাকলে দেওয়া নাই, দেওয়া না থাকলে আমাদের অঙ্ক করতে পারবো না, বিষয়টা তো এরকম না। বরিশাল 22, এটার মধ্যে মিউকে দেওয়া ছিল না, বুঝতে পারছো, এটার মধ্যে মিউকে দেওয়া ছিল না, তো আমার এখানে এফ কে কাজ করবে না, এখানে আমাদের এফ কে কাজ করবে না। এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমাদের মিউকে বা এফ কে দেওয়া নাই, এফ কে এখানে আমার এফ কে নেওয়ার দরকার নেই। আচ্ছা, এফ কে এর মানে এখানে 0 হবে, ঠিক আছে, এফ কে টা কেটে দিলাম, এফ কে টা কেটে দিলাম, এফ কে আমার দরকার নাই। আর এফ কে যদি থাকতো তাহলে এভাবে করতাম, কিন্তু এফ কে যদি থাকতো তাহলে এভাবে করতাম। ওটা একটু লিখে দিই এখানে, যে এফ মাইনাস এম জি সাইন থেটা যদি এফ কে দেওয়া থাকতো, প্লাস এফ কে ইজিক্যাল টু এম এ। ওকে, যদি এফ কে দেওয়া থাকতো বা মিউ কে দেওয়া থাকতো, ঘর্ষণ বল দেওয়া থাকলে, ঘর্ষণ বল দেওয়া থাকলে, দেওয়া থাকলে, এখানে যেহেতু দেওয়া নাই এটা আর আমি ধরলাম না এই অঙ্ক করার ক্ষেত্রে, কমপক্ষে দুটাই আমি বলে দিলাম এই জন্য, ঠিক আছে। একটা অঙ্ক করার মানে এই না যে ওইটাই খালি করব আমরা, অন্য যে সিচুয়েশন গুলো এখানে ডেভেলপ হতে পারে সেগুলো আমি ব্যাখ্যা করে দিলাম।
অনেক কিছু ব্যাখ্যা করলাম কিন্তু, ঠিক আছে? এই গেল আমাদের। তো এর মানটা বের করতে পারবা। এই পয়েন্টে বেগ হচ্ছে 20, এই পয়েন্টে বেগ হচ্ছে 0, অতিক্রম করেছে 50 মিটার, অতিক্রম করেছে 50 মিটার। সুতরাং এখানে আমরা বলতেই পারছি ইজিলি, এখানে আমরা বলতে পারতেছি ভি স্কোয়ার ইজ ইকাল টু ভি নট স্কোয়ার মাইনাস 2as, বা a ইজ ইকাল টু ভি নট স্কোয়ার ভাগ 2s। ভি নট মান হচ্ছে 20 এর উপর স্কোয়ার, ভাগ হচ্ছে 2 গুণ 50 সমান সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মন্দন হিসাবে লিখেছি, তাই না? এই অঙ্ক, এইরকম ক্ষেত্রে যখন আমরা প্লাস মাইনাস এভাবে ইন্ডিকেট করে নিয়েছি, এখানে একটা বিষয় অবশ্যই উল্লেখ করার মতো, সেটা হচ্ছে এটা আমরা কিন্তু মন্দন বের করে নিব। মন্দন যদি বের করে না নিই, এখানে নেগেটিভ ত্বরণ বের করে নিই, তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে আবার, ভুল হয়ে যাবে। আমরা যেভাবে শিখেছি, আমরা কিন্তু যখন বেগটা কমে গেছে অবশ্যই মন্দন আকারে সূত্রটা বসাবো। মন্দন আকারে বলতে মাইনাস দ্বারা আমরা বের করে নিব, ঠিক আছে? এর মানটা আমরা মাইনাস দিব, কারণ আমরা তো এখানে সেই হিসাবে চিহ্নটা দিয়েছি, বুঝতে পেরেছো? সেই হিসাবে কিন্তু চিহ্নটা আমরা দিয়েছি, মান বসালে আমাদের এখন উত্তরটা হয়ে যাবে। উদ্দীপকের শক্তির সংরক্ষণশীলতা নীতি পালিত হবে কিনা। তো সংরক্ষণশীলতা নীতি বের করার জন্য এখানে এ পয়েন্ট নিব আর লাস্টে কার সি পয়েন্ট নিব। অন্য পয়েন্ট নেওয়ার আমার কোনো দরকার নাই, সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করার জন্য আমরা এখানে এই পয়েন্ট নিব আর এই পয়েন্ট নিব। অন্য কোনো পয়েন্টের কোনো দৈর্ঘ্য, কোনো উচ্চতা দেওয়া নাই, তাই আমরা অন্য কোনো পয়েন্টের উচ্চতা দৈর্ঘ্য নিব না। দুইটা পয়েন্ট দিয়ে দেখালেই হবে। সংরক্ষণশীলতা নীতি দেখানোর জন্য আমাদের কমপক্ষে দুইটা পয়েন্ট লাগবে। দুইটা পয়েন্ট আমরা এখান থেকে নিব, দুইটা পয়েন্ট হয়ে গেলে হয়ে যাবে। মনে রাখবা, এখানে যেহেতু ঘর্ষণ বল দেওয়া নাই, শক্তির নিত্যতা সূত্র অবশ্যই মেনে চলবে। শক্তির নিত্যতা সূত্র তো মেনে চলবে, এখানে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে, ঠিক আছে? যেহেতু ঘর্ষণ বল দেওয়া নাই, ঘর্ষণ বল দেওয়া থাকলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলতো, কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলতো না। গত ক্লাসে বলেছি, এটা বারবার বলেছি। এই যে এটা পরীক্ষায় আসে, মাঝে মাঝে আসে, এটা পরীক্ষায়, এটা হচ্ছে মাঝে মাঝে আসে। এটাও একটা অঙ্ক লিখেছি আমরা, এই অঙ্কটাও লিখেছি আমরা, ঠিক আছে? ওকে, যে এ বিন্দুতে বেগ কত? ভেরি সিম্পল। আমরা যখন এই সকল অঙ্কের ক্ষেত্রে এ বিন্দু, সি বিন্দু, বি বিন্দু, যে বিন্দুতে বেগ চাইবে, আমরা উল্লম্ব উচ্চতা, উল্লম্ব ত্বরণটা চিন্তা করব। উল্লম্ব ত্বরণ কত? উল্লম্ব ত্বরণ হচ্ছে জি, নিচের দিকে, যেহেতু বি থেকে এ তে যখন আসবে, উল্লম্ব ত্বরণ নিচের দিকে তো আসলো, এই যে নিচের দিকে, উল্লম্ব ত্বরণ নিচের দিকে না, উল্লম্ব ত্বরণ কিন্তু নিচের দিকে। উল্লম্ব উচ্চতাও ধরবো, উল্লম্ব ত্বরণও ধরবো, কোণেরটা আর ধরবো না। উল্লম্ব ত্বরণ, নিচের দিকে, হচ্ছে জি ইজ ইকুয়াল টু 9.8। আর দেখো তো, বি থেকে যখন এ তে আসবে, বস্তুটার উল্লম্ব সরণ কত? এপি। উল্লম্ব সরণ হচ্ছে বি থেকে এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে, উল্লম্ব সরণ, যেহেতু আমি জি এর মান 9.8 একেবারে উল্লম্ব নিয়েছি, সেহেতু উল্লম্ব সরণটা নিব হচ্ছে এবি, না সরি, পি এ, এপি। ওকে, এপি ইজ ইকুয়াল টু আমরা বের করে নিব, তাহলেই কিন্তু আমাদের বেগের পরিমাণটা বের হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে ময়মনসিংহ 22 এই সুতার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 1 মিটার, যে এখানে দেওয়া থাকতে পারে, কিন্তু একই সুতার সাহায্যে তো এই দোলকটা দুলছে। তার মানে কি, এটা যদি ও ধরি, ও এ সমান সমান হচ্ছে অবশ্যই, এটা যদি বি সি এ ডি দিলাম, ও ডিও যা, ও এও যা, ও সিও যা, ও বিও তাই, একই সুতার দৈর্ঘ্য দেওয়া থাকে। আমার এপি বের করতে হবে, আমরা পিথাগোরাস ব্যবহার করব এখানে। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। দেখো তো, আমার দরকার হচ্ছে এপি, তাহলে আমরা এখন আগে আমরা ওপি বের করে নিই, কারণ আমার ও এ টোটাল সুতার দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে আমাদের টোটাল সুতার দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে আমরা ওপিটা বের করে নিই। ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কয়ার বিয়োগ হচ্ছে পিবি স্কয়ার। এগুলো আর বোঝানোর আমার মনে হয় না খুব বেশি দরকার আছে, কারণ এগুলো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ওবি স্কয়ার মানে 1 স্কয়ার বিয়োগ পিবি, পিবির মান হচ্ছে 0.6 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 0.64, অতএব ওপি ইজ ইকুয়াল টু 0.8 মিটার। তো আমার দরকার হচ্ছে এপি, তাহলে এপি ইজ ইকুয়াল টু 1 বিয়োগ 0.8। খেয়াল করে দেখো, ও থেকে এ পর্যন্ত টোটাল হচ্ছে 1 মিটার। আমি যদি এখান থেকে ওপি বাদ দিয়ে দিই, এই যে ওপিটা বের করে নিলাম মাত্র, তাহলে আমি এপি পেয়ে যাবো 0.2 মিটার। তাহলে আমার সূত্র বসাবো কি, বেগ বের করার জন্য ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বা ভি নট স্কয়ার যাই লেখো, প্লাস 2gh। যেহেতু নিচের দিকে আসতেছে বি থেকে এ, তাহলে বি বিন্দু থেকে কাউন্ট করার কারণ কি, কারণ বি বিন্দুতে বেগের মানটা 0, আদি বেগ 0, 0 প্লাস 2g
এইচ এর জায়গায় লিখবো হচ্ছে বি থেকে এ তে এসছে, মানে কি পি থেকে এ তে এসেছে এপি, তাহলে 2 × 9.8 গুণ এপির মান হচ্ছে 0.2, এটা হচ্ছে ভি স্কয়ারের মান। তো এটা হচ্ছে ভি স্কয়ারের মান, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু √অফ 2 গুণ 9.8 গুণ 0.2। ওকে, ভি বের করা মানে সব বের করা, সব পারবা। এগুলো আসলে বের করার কোনো ব্যাপার না, সিম্পল জিওমেট্রি, সিম্পল ট্রিগোনোমেট্রি। আমাদের পি এ দরকার, আমাদের কিউ এ দরকার, এগুলো বের করে নেবো পিথাগোরাস দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে বের করে নেবো। আবার এই অঙ্কে কিন্তু এরকমও থাকতে পারতো, দেখো আমি যদি দেখা দিই, যদি এখানে নাই, এখানে কিন্তু কোণের পরিমাণও দেওয়া থাকতো, এই যে এই কোণের পরিমাণ বা এই কোণের পরিমাণ বা এই কোণের পরিমাণ, একবার সবগুলো বলে দিচ্ছি। এগুলো নিয়ে আর মাথা বেশি ঘামাবো না আমি, কারণ এগুলো ভেরি ভেরি সিম্পল, এগুলো না পারলে হবে না, এগুলো না পারলে আমি মেনে নেবো না, কারণ এগুলো বারবার শিখিয়েছি। সাইন থিটা কস থিটা ট্যান থিটা দিয়ে এগুলো যা দরকার বের করে নিবো আমরা, ঠিক আছে, আমরা এটা বের করে নিব। ওকে, যে কোনোটা দেওয়া থাকতে পারে, আমরা ওই যখন আমরা কোণ বসাবো তখন কিন্তু সমকোণী ত্রিভুজ লাগবে, সমকোণী ত্রিভুজ চিন্তা করে কিন্তু লাগবে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজটা নিব কিন্তু, নিয়ে থিটা থেকে আমরা বিভিন্ন ভাবে বের করে নেব। মনে রাখবো আমরা থিটার বিপরীত কোণের নাম হচ্ছে লম্ব, থিটার বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব, ঠিক আছে, থিটার বিপরীত বাহু লম্ব, আর থিটার সাথে থাকবে হচ্ছে অতিভুজ আর ভূমি। এখান থেকে আমরা যা দরকার বের করে নিয়ে আমরা ওই শক্তি নিত্যতার সূত্রটা প্রমাণ করে ফেলবো, ভেরি সিম্পল এগুলো। এবার একটা জিনিস খেয়াল করো, যে বিন্দুতে তোমার বেগ বের করতে হবে, আমি এখান থেকে ওই যে বি থেকে সেই দূরত্বটা বের করব। আর যখন আমরা বিভব শক্তি বের করবো তখন দেখো তো, এটা হচ্ছে সাম্যাবস্থান, এই যে দেখালাম, এটা হচ্ছে x = 0, এটা হচ্ছে তার নির্দেশক তল, নির্দেশক তল। একটা সরল দোলককে যদি তুমি না দুলাও তাহলে সে কিন্তু এখানে স্থির থাকবে, তার মানে কি এটা তার নির্দেশক তল, এটা সাপেক্ষে কিন্তু পরিমাপ করবো আমরা। আমি যদি বলি কিউ বিন্দুতে বিভব শক্তি বের করবো, তাহলে এ কিউ লাগবে উচ্চতা। আমি যদি বলি বি বিন্দুতে বিভব শক্তি বের করবো, তাহলে দেখো তো এই যে এপি লাগবে। যদি বলি সি বিন্দুতে বিভব শক্তি বের করো, তাহলে এ কিউ লাগবে, উল্লম্ব উচ্চতা লাগবে কিন্তু, একেবারে উল্লম্ব উচ্চতা। তাহলে এই অঙ্ক কমপ্লিট, আমরা বিভিন্ন পয়েন্টে মোট শক্তিটা বের করে আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। এগুলো পারার কথা, এই যে এই মাত্র এই মিউকে দেওয়া আছে এখানে, আগে যে অঙ্কটা দেখালাম না, এটারই মিউকে দেওয়া আছে, এই যে এটা নিচের দিকে নামতেছিল, এটা উপরের দিকে উঠতেছিল, ঠিক আছে, এখানে আমার মিউকে দেওয়া আছে, মানে এফ কে দেওয়া আছে, মনে যেন থাকে। আবার বলি, আনত তল বেয়ে যখন বস্তু উপরের দিকে উঠবে বা নিচের দিকে নামবে, তখন আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া দরকার হলে কিন্তু এটা বের করে নেবো, আর ইজ ইকুয়াল টু mg cos θ। আর যদি আমাদের আনত যখন আমাদের ওই কি বলে কেন্দ্রমুখী বলের দরকার হবে ব্যাংকিং নেওয়ার জন্য, ব্যাংকিং নেওয়ার জন্য কিন্তু আর cos θ ইজ ইকুয়াল টু mg বসাবো, বারবার বলে দিচ্ছি। তাহলে আমরা দেখলাম যে যে বিন্দুতে বিভব শক্তি বের করব, ওই বিন্দুটা এই যে x = 0 সাম্যাবস্থান বা নির্দেশক তলের সাপেক্ষে কত উচ্চায় আছে, এটা লাগবে আমার। আর যখন আমরা গতিশক্তি বের করব দেখালাম মাত্র,
যে এই সর্বোচ্চ বা বিস্তার বিন্দু থেকে বস্তুটা কতটুকু উল্লম্ব সরণ হয়েছে এটা চিন্তা করব। আর বিস্তার বিন্দুতে আদি বেগটা 0 ধরবো, ধরে আমরা বেগের পরিমাণটা হিসাব করে নিয়ে এখান থেকে আমরা গতি শক্তি বের করব, এখান থেকে আমরা বিভব শক্তি বের করব। ঠিক আছে, ওকে। এগুলো পারার কথা, এগুলো আমার মনে হয় না যে কারো ভুল হওয়ার কথা, কারো ভুল হওয়ার কথা না, পারার কথা সবার। ওটা আর দেখালাম না, আমি সরল দোলকের আর কোনো অঙ্ক দেখাবো না। এই টাইপের পর্যাবৃত্ত গণিতে আমরা অন্য টাইপের বিভিন্ন টাইপের অঙ্ক দেখাবো, কিন্তু এই ধরনের আর অঙ্ক দেখাবো না। শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা এই অঙ্ক একটা করে ফেলবে, একটাই করবা, একটা করলেই হবে। একবার কোণ ধরে করবা, একবার হচ্ছে বাহুর দৈর্ঘ্য ধরে করবা, যেভাবে দেখালাম বললাম আমি। এবার দেখো পাবনা ক্যাডেট কলেজ, ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক। মিউকে দেওয়া আছে, মানে ঘর্ষণ বল ইজ গিভেন, ফ্রিকশন ফোর্স ইজ গিভেন। খেয়াল করো, একটা গাড়ি 30 ডিগ্রি কোণে আনত একটি ফ্লাইওভারে 27 কিলোমিটার/আওয়ার বেগে উঠছে। খেয়াল করো, এখানে কিন্তু বলে নাই সমবেগে উঠছে নাকি উঠছে, ধরে নিচ্ছে 27 কিলোমিটার বেগে উঠছে, 27 কিলোমিটার বেগে উঠছে, 27 কিলোমিটার/আওয়ার বেগে উঠছে, মানে কি সমবেগে উঠছে আসলে। হ্যাঁ, সমবেগে উঠছে, একটা বস্তু সমবেগে উঠছে, ঠিক আছে, 27 কিলোমিটার/আওয়ার বেগে সমবেগে উঠছে, ভালো কথা। হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল, হঠাৎ গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। দেখো এই টাইপের সেম টাইপের অঙ্ক আমি কিন্তু টেস্ট পরীক্ষা দেওয়া হয়েছিল তোমাদের সায়েন্স কলেজে। যত বেগে যাচ্ছে, হঠাৎ এটা হয়ে গেল, বলের প্রয়োগ বন্ধ হয়ে গেছে, তারপরে বস্তুটা আর কত দূরে উঠবে, কত দূরে উঠে আবার নিচের দিকে নামতে শুরু করবে, এটা আমরা কিন্তু তোমাদের পড়িয়েছিলাম। সেই টাইপেরই কিন্তু একটা প্রবলেম এখানে দেওয়া আছে ক্যাডেট কলেজে। এটা কি ক্যাডেট কলেজ? পাবনা ক্যাডেট কলেজ। ঠিক আছে, এখন যখন এর উপর তো বল কাজ করছেই, 27 কিলোমিটার বেগে উঠানোর জন্য তো বল কাজ করছেই একটা, তাই না? সেই বলটা কাজ করছে, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল, ইঞ্জিন বন্ধ, মানে কি ইঞ্জিন আর বল প্রয়োগ করতে পারছে না, ইঞ্জিন আর বল প্রয়োগ করতে পারছে না। তো ইঞ্জিন যখন বল প্রয়োগ করতে পারছে না, তখন সে কিন্তু আর উপরের দিকে বেশিক্ষণ উঠবে না, উঠতে উঠতে এমন একটা সময় এসে কিন্তু নিচের দিকে নামা শুরু করবে, বা শেষ বেগ তার 0 হয়ে যাবে। শেষ বেগ যখন তার 0 হবে, তখন কিন্তু সে নিচের দিকে নামা শুরু করবে। প্রশ্ন হচ্ছে, ইঞ্জিন বন্ধ হওয়ার পর গাড়িটি ফ্লাইওভারের উপর আর কত দূর অতিক্রম করবে, ফ্লাইওভারের উপর আর কত দূর অতিক্রম করবে। ঠিক আছে, দেখো তো আমি যে একটু দাগাই এখানে, বারবার দাগাচ্ছি, দেখো এই ধরনের আনত তলের অঙ্ক কিন্তু অনেকবার করিয়েছি, বলেছি যে বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো, বোর্ডেও আসে, বোর্ডে আসে বলেই ইম্পর্টেন্ট, এটাতে আমরা ধরে নিই বোর্ডে যেটা বেশি আসে সেটাই তো ইম্পর্টেন্ট। এটা কিন্তু কমন একটা প্রশ্ন, নিউটনীয় বলবিদ্যাতেও থাকে আর এখানেও থাকে কিন্তু। ঠিক আছে, এটা আনত তল কত, 30 ডিগ্রি, বুঝতেই পারছো এটা একটা গাড়ি, বা হ্যাঁ, এইবার আবার এমজি সায়েন্স এটা সবসময় কাজ করে, এটা অভিকর্ষ বল। আর যখন উপরের দিকে একটা প্রযুক্ত বল কাজ করছিল, যখন গাড়িটা ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এই বলটা কিন্তু আর কাজ করবে না, এই বলটা কিন্তু আর কাজ করবে না। ঠিক আছে, এই বলটা কিন্তু আর কাজ করবে না। তো এই বলটা যখন কাজ না করবে, তো এই বস্তুটা কিন্তু দেখো যত, তারপরে তো কিছু দূর যাবে, কত দূর যাবে এটা তোমাদের প্রশ্ন। তখন বস্তুটা এই দিকে যাচ্ছে, আরো তো উপরের দিকে উঠতেছে কিন্তু বস্তুটা, বল প্রয়োগ প্রথমে ছিল, তো বস্তুটা যখন উপরের দিকে উঠতেছে, দেখো তো এই দিকে কাজ করবে চেপকে, বস্তু যেদিকে যাবে আর কত দূর যাবে, মনে করে এখান থেকে এত দূর যাবে, তার মানে কি উপরের দিকে তো যাবে, হ্যাঁ যাবে উপরের দিকে। উপরের দিকে যদি যেতে চায়, যতক্ষণ পর্যন্ত উপরের দিকে যেতে থাকবে, ততক্ষণ পর্যন্ত নিচের দিকে আনত তল বরাবর নিচের দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। খুবই সহজ কথা, খুবই সহজ কথা। বস্তু যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে হচ্ছে ওই ঘর্ষণ বল কাজ করবে, বস্তু যদি নিচের দিকে নামে, ঘর্ষণ বল উল্টা উপরের দিকে কাজ করবে আনত তল বরাবর। তো বস্তু আর কত দূর উঠবে, তাহলে এখন দেখো তো, যখন বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, আমাদের সূত্র কি, মাইনাস এম জি সাইন থেটা মাইনাস এফ কে, দেখো এফ মাইনাস এম জি সাইন থেটা এফ ইজিক্যাল টু কিন্তু 0, ইজিক্যাল টু কিন্তু 0 নাকি, না এম এ, 0 তো না, এম এ রে বাবা, ইজিক্যাল টু হচ্ছে এম এ।
এই এম এ হবে না, এ কিন্তু হবে, কারণ হচ্ছে বলের ক্রিয়া যখন বন্ধ হচ্ছে না, এই মানে এই প্রযুক্ত বলের ক্রিয়া যখন বন্ধ হয়ে গেছে, তখন তো এই ঘর্ষণ বলের জন্য তো একটা ত্বরণ সৃষ্টি হবে, ঘর্ষণ বলের জন্য তো একটা ত্বরণ সৃষ্টি হবে এবং এই যে দিকে, তাই না? তা এখানে মনে করে একটা বেগ ছিল 27 কিলোমিটার/আওয়ার, আস্তে আস্তে বেগটা কিন্তু বলটা কিন্তু বস্তুটা যখন যাচ্ছে আস্তে আস্তে বেগ কিন্তু জিরো হয়ে গেছে। তার মানে কি বেগ ছিল 27, বেগ হয়েছে জিরো, বেগ হয়েছে 27 ছিল, বেগ হয়ে গেছে এখন জিরো, আস্তে আস্তে যখন থেমে যাবে তখন তার বেগ হয়ে যাবে জিরো, তাই না? তাহলে বেগ যখন জিরো হবে তার মানে কি অবশ্যই একটা মন্দন হচ্ছে, সেই মন্দনটা আমরা বের করে চাচ্ছি। বেগের বলের পরিমাণ, এই বলের পরিমাণ কিন্তু জিরো, এই বলের পরিমাণ কিন্তু জিরো, ঠিক আছে? তাহলে জিরো মাইনাস এম জি সাইন থেটা মাইনাস এফ কে ইজ ইকাল টু এম এ। এটা কিন্তু ত্বরণ ধরেছি আমরা, ঠিক আছে? ত্বরণ নেগেটিভ হয়, বুঝতেই পারছো। তো এ ইজ ইকাল টু এম জি সাইন থেটা প্লাস এফ কে, মাইনাসটা কমন নেওয়া, মাইনাস দাও, দুটোই মাইনাস দিয়ে দাও, ডিভাইড বাই হচ্ছে এম। আমি যদি মান বসাই, এই মান কত হবে রে? ৭,৪46 মাইনাস ডিভাইড বাই এম, এম এর মান কত? এম এর মান ভর, ভর কত? ভর কত? ভর কত? এই গাড়ির ভর কত? ১,০০০ কেজি, ১,০০০ মাইনাস 7.446 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও মন্দন হচ্ছে, ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। তো এই ত্বরণে আমার কত দূর উঠবে? যে মুহূর্তে তোমার বল ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে সেই মুহূর্তে বেগ কত ছিল? সেই মুহূর্তে বেগ ছিল হচ্ছে ভি নট ইজিক্যাল টু 27 km/h। হিসাব করে নিচ্ছি, ভি ইজিক্যাল টু কত? যে মুহূর্তে বস্তুটা থেমে যাবে ততক্ষণ পর্যন্তই তো বস্তুটা উপরের দিকে উঠবে, সেই মুহূর্তে বেগ হচ্ছে জিরো। এস ইজিক্যাল টু হোয়াট? ত্বরণ কত? এ ইজিক্যাল টু মাইনাস 7.46446 মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে রাখবো, আমরা যখন মাইনাস এখানে ব্যবহার করেছি, সূত্রের মধ্যে কিন্তু তখন প্লাস দিব আমরা, ত্বরণের সূত্র ব্যবহার করবো কিন্তু, কারণ এটা ঋণাত্মক ত্বরণ, মাইনাস বসালে কিন্তু আবার ভুল হয়ে যাবে, ঠিক আছে? আমরা লিখবো এখন ভি স্কয়ার ইজিক্যাল টু ভি নট স্কয়ার প্লাস 2as। তো এখান থেকে আমরা এস এর মানটা বের করবো, এস এর মানটা বের করবো, ভি স্কয়ার বিয়োগ হচ্ছে ভি নট স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2a। যথারীতি এস এর মান পজিটিভ আসবে, বুঝতেই পারছো, দূরত্ব পজিটিভ আসবে। যদি তুমি উল্টা পাল্টা করে মাইনাস দিয়েও দাও, পরে তুমি নিজেটা ঠিক করে নিবা যে ভেতরে যেহেতু এখানে আমি এখানে মন্দন ত্বরণের সূত্র ব্যবহার করেছি, ত্বরণ হিসেবে চিন্তা করেছি, এটা কিন্তু ত্বরণ, এটাকে কিন্তু আমি ত্বরণ বলতে হবে। এটা কিন্তু মন্দন যদি বলি আমি, তাহলে মাইনাস চিহ্ন বলা যাবে না, ত্বরণ বলবো আমরা। যেহেতু ত্বরণ বলছি মাইনাস সহ, অবশ্যই মন্দন হচ্ছে, বুঝতেই পারছো। বেগ ছিল 27, বেগ হয়ে গেল জিরো, থেমে গেছে। তাহলে ভি এর মান কত? জিরো। জিরো স্কয়ার বিয়োগ 27 কিলোমিটার/আওয়ার কি করলে কত হয় রে? 27 কিলোমিটার/আওয়ার কি করলে কত হয়? 27 কিলোমিটার/আওয়ার, 27 গুণ হচ্ছে 1000 ভাগ 3600, 7.5, এটা হচ্ছে 7.5 মিটার পার সেকেন্ড, 7.5 মিটার পার সেকেন্ড। 7.5 এর উপর স্কয়ার দিব, 2 গুণ এর মান হচ্ছে মাইনাস 7.446, 7.446, এটা আমাদের হবে উত্তর, ঠিক আছে? এটা কি হইল? কি করলাম আমরা? এ কত হয় দেখো তো দেখি, হওয়ার তো কথা। 7, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 7.5 উপর স্কয়ার দিলাম, ভাগ দিলাম হচ্ছে 2, ভাগ দিলাম হচ্ছে 7.446, 446, 3.77, 3.777 মিটার। এই তোমাদের বইতে আমি ওই ইয়ার বই নিচ্ছি, এখানে কি বলে ওই টেস্ট পেপার নিচ্ছি, টেস্ট পেপারে অন্যভাবে করা আছে, আমি সহজভাবে করালাম, হ্যাঁ? টেস্ট পেপারে অন্যভাবে করা আছে, আমি যে টেস্ট পেপারটা হাতে নিয়েছি সেখানে ওই যে এভাবে করা আছে, ডব্লিউ ইজ ইকাল টু হাফ এম ভি স্কয়ার বিয়োগ ইউ স্কয়ার দিয়ে করা আছে, ভি স্কয়ার বিয়োগ ইউ স্কয়ার দিয়ে করা আছে, বুঝতে পেরেছো? তো আমরা এইভাবে করিলাম না, ওটা কঠিন মনে হবে, এটা সহজ। যেহেতু আমাদের ত্বরণ বের করে আমরা ওই 9, 10, 8 থেকে অঙ্ক করে আসতেছি,
এটা করাই সহজ আমাদের, এই যে গতির যে সূত্রগুলো সেটা ব্যবহার করে। তো আমরা অতিরিক্ত কঠিনের দিকে যাব না। আর একটা আছে না যে কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, এখানে ওটা দিয়ে করা আছে গাইডের মধ্যে, তুমি যে কোনো ভাবে করতে পারো। তো আমার এটা মনে হয় করলে কনফিউশনটা কম থাকবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওখানে আবার বেশি বুদ্ধি খাটাইতে হবে, দরকার নেই আমাদের অত বেশি বুদ্ধি খাটানোর দরকার নেই। যেখানে কম বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারো সেখানে বেশি বুদ্ধি খাটানোর দরকার কি। উদ্দীপকের ব্যবস্থাটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি? ঘর্ষণ বল আছে, বুঝতেই পারছো। এই যে ঘর্ষণ বল আছে, শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে, কিন্তু কিন্তু যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। এটা একটু বের করে দিই, এটা একটু বের করে দিই, ঠিক আছে। এটা যেহেতু আমাদের একটু এটা একটু বের করে দেখাচ্ছি। তো আমরা এখানে আমাদের যান্ত্রিক শক্তি কত ছিল, যে পয়েন্টে আমি আমার যাত্রা শুরু হলো, হাফ এম ভি স্কয়ার প্লাস হচ্ছে 0 মোট শক্তি। যাত্রার মুহূর্তে আমাদের গতি শক্তি ছিল হচ্ছে হাফ এম ভি স্কয়ার বা হাফ এম ইউ স্কয়ার লিখতে পারো তোমার ইচ্ছা। হাফ গুণ হচ্ছে 1000 গুণ হচ্ছে ভি এর জায়গায় বলবো আমরা হচ্ছে 7.5 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 0 ইজিক্যাল টু, আমি যদি একটু বই দেখে লিখি এখানে 28 125 জুল যাত্রার মুহূর্তে, শুরুতে, ঠিক আছে, শুরুতে। যখন থেমে গেল বস্তুটা, ঠিক আছে, থেমে যাওয়ার মুহূর্তে দুটা পয়েন্ট আমার এখানে নেওয়া উচিত, কারণ আমার একটা পয়েন্ট নিয়ে যাত্রার শুরুতে বলতে হ্যাঁ যাত্রার শুরুতে চিন্তা করো, মানে যে পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করেছো সেই পয়েন্টে, মানে একটা পয়েন্ট নিলাম আর কি। মনে করো যে পয়েন্টে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার মুহূর্তে এখানে নিয়ে যাও। এটা হচ্ছে এখানে আসলে কথাটা ভালো লেখা নাই, যন্ত্র বা ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার মুহূর্তে বের করা ছিল, এটা ছিল ইঞ্জিন দুইটা। আমরা যখনই শক্তি সংরক্ষণ নীতি প্রমাণ করব না, দুইটা পয়েন্ট নিলেই হবে। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার মুহূর্তে, নষ্ট হয়ে যাওয়ার মুহূর্তে আমরা বের করে ফেললাম, ঠিক আছে, মোট শক্তি, মোট শক্তি বের করলাম। কত বের করেছি? 28 125 জুল। কারণ ইঞ্জিন যখন নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তখন আমরা মনে করো গতি শক্তি মনে করো ধরেছি হচ্ছে কি হয়েছে, এটা বুঝে গেল। প্রশ্নটা লজিক্যাল না আসলে, কোন জায়গায় যে ইঞ্জিনটা নষ্ট হইছে এটা বলা নাই আসলে, প্রশ্নটা লজিক্যাল না আসলে। এরা যে এটা দেখাইছে বেসিক্যালি এটা লজিক্যাল প্রশ্ন না। আচ্ছা, কতক্ষণ যাওয়ার পর বস্তুটা থেমে গেছে দেখো তো, কতক্ষণ পর্যন্ত যাত্রার শুরুতে এত এস ইজিক্যাল টু গড়াতে পায় গাড়িটি এত মিটার পর থেমে যায়, 3.778 মিটার থেমে যায়। দেখো তো আমি যে লজিক্যাল না কেন বললাম, যে আনন্দ তলবা যাত্রা শুরু করেছে, হ্যাঁ, কোথায় থেমে গেছে তো জানি না আমি, মানে কোথায় হচ্ছে ইঞ্জিন নষ্ট হচ্ছে বলছে আমারে, বলে নাই কিন্তু। তো এখানে যদি ইঞ্জিন নষ্ট হয় খেয়াল করো তো, মানে ফ্লাইওভার ওঠার মুহূর্তে যদি ইঞ্জিন নষ্ট হয় তাহলে কিন্তু আমি এখানে বিভব শক্তি 0 ধরতে পারবো, বুঝতে পারছো। দেখো যদি মনে করি এখানে যে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, এখানে কি আমি বিভব শক্তি 0 ধরতে পারবো বলো তো? এখানে কিন্তু আমি বিভব শক্তি 0 ধরতে পারবো না, বুঝতে পারছো। এটা আসলে লজিক্যাল প্রশ্ন না আসলে। বোর্ডের অনেক প্রশ্ন লজিক্যাল প্রশ্ন থাকে না, এটাও যদিও কারেক্ট করা যায় প্রশ্ন, এটা মাথা ঘামানোর দরকার নাই আমরা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা একটা জিনিস দেখাচ্ছি, যে এই মুহূর্তে মনে করো ফ্লাইওভারে উঠার মুহূর্তে মনে করো নষ্ট হয়ে গেছে ইঞ্জিন, ফ্লাইওভারে উঠার মুহূর্তেই ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে ধরে নিলাম আমরা, হ্যাঁ, এইভাবে আমরা মিলিয়ে দেখাই। তাহলে আমার গতি শক্তি কত? হাফ এম ভি স্কয়ার। ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে এমন মুহূর্তে, যে মুহূর্তে ফ্লাইওভারে উঠার মুহূর্তেই ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, ফ্লাইওভারে উঠার মুহূর্তে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি পরে ফোন দেন, আমি একটু ব্যস্ত আছি, আমি ওই যে ক্লাস ক্লাস নিচ্ছি, হ্যাঁ। খেয়াল করো দেখো, আমরা ধরে নিলাম যে ইঞ্জিনটা
নষ্ট হয়ে গেছে ফ্লাইওভার ওঠার মুহূর্তে। এভাবে যেভাবে বলেছে কোথায় নষ্ট হয়েছে কোথায় নষ্ট জানি না তো আমি। আমি এখানে নষ্ট হতে পারে এখানে নষ্ট হতে পারে। এখানে সুবিধা যে আমরা ধরে নিলাম যে ইঞ্জিনটি ফ্লাইওভার ওঠার মুহূর্তে নষ্ট হয়ে গেছে, তার মানে এখানে আদি অবস্থান হচ্ছে ফ্লাইওভারে ওঠার মুহূর্তে, আনত তল যেহেতু তো তা ওঠার মুহূর্তে আমার বিভব শক্তি জিরো আমি ধরতে পারবো, এই জিরোটাই ধরেছি আমরা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, আবারও বলছি, আমরা ধরে নিচ্ছি যে ফ্লাইওভারে ওঠার মুহূর্তে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। তারপর সে কত দূর যা থেমে গেছে 3.77 মিটার, 778 মিটার যে থেমে গেছে। ঠিক আছে, তারপর থেমে যাওয়ার মুহূর্তে বের করছি। অঙ্কের মধ্যে উচ্চতা দেওয়া নাই তো, তাই ভাই বের করে দেখাচ্ছি। তো এখন এই পয়েন্টে আমার গতি শক্তি এটা, এই পয়েন্টে আমার গতি শক্তি কত, বেগ জিরো হয়ে গেছে। এই পয়েন্টে গতি শক্তি জিরো হয়ে গেছে, তার মানে কি এই পয়েন্টে গতি শক্তি জিরো। এখন এটা কত পয়েন্ট উচ্চতায় আছে এবার কিন্তু বের করতে পারবো। এটা যেহেতু আমার 30 ডিগ্রি, এটা যেহেতু আমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি না, এটা যেহেতু আমার কই গেল রে, হ্যাঁ এটা যেহেতু 30 ডিগ্রি, তো এটা এটার মান হবে এটার অর্ধেক, ভাগ হচ্ছে 2। এগুলা ক্যালকুলেশন আর দেখাবো না, এগুলো বহুত দেখাইছি। এটুকার উচ্চতা হচ্ছে এবি, তাহলে এখানে আমার এমজিএইচ কত হবে দেখো তো। এমজিএইচ মানে এই পয়েন্টে যে মুহূর্তে থেমে গেছে সেই পয়েন্টের এমজিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এর মান হচ্ছে 1000 কেজি, গুণ হচ্ছে 9.8, আর গুণ হচ্ছে 1.8886। আমরা একটু গুণ করে নিচ্ছি, 1000 গুণ 9.8 গুণ 1000 গুণ হচ্ছে 9.8, তাহলে 18,508, 18,508 পয়েন্ট হচ্ছে 26 জুল। এটা ওই থেমে যাওয়ার মুহূর্তে বিভব শক্তি, থেমে যাওয়ার মুহূর্তে বিভব শক্তি, থেমে যাওয়ার মুহূর্তে বিভব শক্তি, আর থেমে যাওয়ার মুহূর্তে গতি শক্তি কত, জিরো। অতএব মোট শক্তি কত, ইজ ইকুয়াল টু ইপি যোগ ইকে, ইপি যোগ ইকে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 18,508.26। আমরা আগেই বলেছি, বারবার বলেছি যে আনত তল বরাবর হোক আর যেভাবে হোক না কেন, এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মানবে, সে দেখাচ্ছি। শক্তির সংরক্ষণশীলতা নীতি জীবনেও মানবে না। ঘর্ষণ বল দেওয়া থাকলে শক্তি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র জীবনেও মানবে না। দেখো যে মুহূর্তে আমি এখানে ফ্লাইওভারের একেবারে উঠার মুহূর্তে ধরে নিয়েছি যে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, সেই মুহূর্তে বেগ কত ছিল 27 কিলোমিটার/আওয়ার, সেটা ধরে নিয়ে আমরা দেখলাম এখানে আমার মোট শক্তি হচ্ছে গতি শক্তি যোগ বিভব শক্তি জিরো, যেহেতু ফ্লাইওভার ওঠার মুহূর্তে, তার মানে কি এইচ এর মান কত, এখানে এইচ এর মান উচ্চতা জিরো, এখানে আমরা বিভব শক্তি জিরো ধরেছি। ওকে, তো ধরেছি, এখানে লিখে দিই একটু, ইকে ইজ ইকুয়াল টু ইকে প্লাস হচ্ছে ইপি। ফ্লাইওভার ওঠার মুহূর্তে, ওই মুহূর্তে আমি ইঞ্জিন নষ্ট হয়ে ধরেছি। ওকে, ভালো কথা। এবার খেয়াল করে তো পেয়েছি কত, 28,125 জুল। এখানে কত পেলাম, 18,508 জুল। তার মানে কি, তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে না। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র বলতে আমরা শুধুমাত্র বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি বুঝবো, ধ্রুবক। এখানে কিন্তু মানে নাই, তাহলে আমরা লিখতে পারতেছি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে না। এবার শক্তি সংরক্ষণশীল নীতি চলে কিনা সেটা দেখাবো। শক্তির নিত্যতার সূত্র মানে কি, সকল কিছু আমি ইনক্লুড, সবকিছু আমি ইনক্লুড করবো। দেখো তো, ঘর্ষণ বলে এখানে একটা বিরুদ্ধে কাজ করেছি না, এখানে একটা কাজ করেছি না, যেখানে যে একটা যাচ্ছে একটা বস্তু উঠছে, সেটার বিরুদ্ধে কিন্তু একটা কাজ করতে হয়েছে। সেই কাজের পরিমাণটা কত সেটা বের করবে এবার। সেই কাজের পরিমাণটা কত, কাজের পরিমাণটা হচ্ছে কি পরিমাণ বল কাজ করছিল এখানে, এফ ইন্টু এস। ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় শক্তি, ভাবে লিখবা ঘর্ষণ বলের বা বিরুদ্ধ বলের বিরুদ্ধে, বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি কত, এফ এস। এফ, যেটা এফ বের করেছি মাত্র, এফ বের করেছি না রে, হয়ে গেল, এফ বের করেছিলাম, এফ এখানে বের করে নিই নাই আসলে, যে এফ এটা 7,446, 7,000 ইন্টু এস, ইন্টু এস, এই এফ এখানে কত ছিল, এফ কত ছিল এখানে,
এটাকে আমি বের করে দেখাইছিলাম mg sin থিটা। আচ্ছা এফ কেটা বের করে দেখো। এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু এস, মিউ কে ইন্টু আর। এই যে কি বলে এটার নাম, মিউ কে ইজ ইকুয়াল টু এফ কে ডিভাইড বাই আর। তো এখানে আমাদের জানা আছে যে এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে আর, মিউ কে ইন্টু আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা, এমজি কস থিটা। এটা হিসাব নিকাশ করলে আমরা পাবো হচ্ছে এটা পাবো হচ্ছে এত হিসাব নিকাশ 0.3 গুণ এম এর মান 1000 গুণ 9.8 ইন্টু কস 30 ডিগ্রি। cos 30 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 1000 গুণ হচ্ছে 0.3, 2546.11 নিউটন। কত ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ কত পাচ্ছি আমরা? ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ পাচ্ছি হচ্ছে এফ কে গুণ হচ্ছে এস। এফ কে এর মান 25 4 6.1 গুণ হচ্ছে 3.778 গুণ হচ্ছে 3.778 গুণ 3.778 9619 9619.22। এবার দেখো, এবার মোট কাজ কতখানি করতে হয়েছে? গতি শক্তি যোগ বিভব শক্তি যোগ ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় শক্তি, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় শক্তি। তাহলে আমরা দেখো মোট শক্তি হচ্ছে ই ইজ ইকুয়াল টু ইপি, ই কে যোগ হচ্ছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় শক্তি, এর নাম দিলাম হচ্ছে ডাব্লিউ এস, ডাব্লিউ এস দিলাম। তো ইপির মান কত পেয়েছি আমরা? ইপির মান পেয়েছি আমরা হচ্ছে ইপি আর ইকি মিলে, ইকে মিলে পেয়েছি 18,508। এই দুটো একসাথে লিখলাম 18,508 পয়েন্ট হচ্ছে 26 যোগ হচ্ছে ডাব্লিউ এস 25। ডাব্লিউ এস কই পেলাম? ডাব্লিউ এস কত পেলাম? 9619.22, 9619.22 যোগ করে দেখো তো কত হয়। যোগ হচ্ছে 18 মিলার কথা তো 18,508, 18,508.26, 28,127, 28,127.48 হইল 28,147। ওই যে এই যে 28,127 না 125 আর কি, এই যে মিলে গেছে আর কি, বুঝতে পেরেছো? একটু ওই পয়েন্টের একটু কম বেশি হয়েছে, তো এই যে মিলে যাবে কিন্তু। তার মানে আমরা যখন ঘর্ষণ বল দেওয়া থাকবে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে মানার জন্য আমরা কি বের করব? ঘর্ষণ বলের বিরুদ্ধে প্রয়োজনীয় কাজ আমরা বের করব, ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ করতে হবে সেই কাজের জন্য যে শক্তিটা খরচ হয়েছে সেটাও আমরা ইনক্লুড করব। এটা দেখানোর জন্য কিন্তু আমি এই অঙ্কটা করালাম, ঠিক আছে? আর গতি শক্তিও যোগ হবে, বিভব শক্তিও যোগ হবে, টোটাল যোগ করলে কিন্তু আমাদের মোট শক্তির পরিমাণটা মিলে যাবে, মোট শক্তির পরিমাণটা মিলে যাবে। তাহলে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। কিন্তু কিন্তু যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র কিন্তু মানে নাই। দেখো ইপি যোগ ইকে মানে নাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু গুরুত্ব দিয়ে অনেক সময় নিয়ে কিন্তু বললাম ঘর্ষণ বল দেওয়া থাকলে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মানবে না, শক্তির নিত্যতা সূত্র কিন্তু মানবে। শক্তির নিত্যতা সূত্র মানার জন্য আমরা গতি শক্তি বের করব, বিভব শক্তি বের করব, আরো কোনো শক্তি আছে নাকি খরচ হচ্ছে কিনা সেটাও আমরা বের করব। তো ঘর্ষণ বল দেওয়া থাকলে আমরা দেখব সাধারণত এই তিনটার বাইরে থাকে না আর। তো ঘর্ষণ বল দেওয়া থাকলে আমাদের কি করতে হবে? ওই ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় শক্তিটা বের করে নিবে, যে ঘর্ষণ বল ইন্টু কাজ, বল গুণ সরণ, কতটুকু সরণ হয়েছে 3.778 মিটার। আর ঘর্ষণ বলটা কত? ঘর্ষণ বল তো আমরা সকলে বের করা জানি, ঘর্ষণ বল কিন্তু বের করা জানি, এই যে মিউ কে এফ কে ইকুয়াল টু মিউ কে ইনটু আর, আর ইকুয়াল টু এমজি cos থিটা। এই যে আর ইকুয়াল টু যেই বরাবর, এই যে আর ইকুয়াল টু এমজি cos থিটা। এটা আর কতবার বলবো? আনত তলের ক্ষেত্রে আর ইকুয়াল টু এমজি cos থিটা বের করে আমাদের অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে? ওকে, এখানে একটা অঙ্ক আমি নিয়েছি, একটু দেখায় মনে হয় শেষ করে দেব। এইটাও ইম্পর্টেন্ট, ধরে নিচ্ছে এটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু অনেক বেছে বেছে বিভিন্ন টাইপের অঙ্ক করানোর চেষ্টা করেছি, অনেকগুলা প্রশ্ন আমাকে স্টাডি করতে হয়েছে, ঠিক আছে? এই টাইপের গুলা করলে তোমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। 100% জীবনেও কেউ কমপ্লিট করতে পারবে না।
যদি কেউ বলে তাহলে সেটাকে ভুল বলা হবে, ঠিক আছে? 100% কখনোই কমপ্লিট হবে না। আমরা 99% কমপ্লিট করতে চাই, 98% কমপ্লিট করতে চাই। ওকে, 100 মিটার গভীরতা এবং 12 মিটার ব্যাসের সিলিন্ডার আকৃতির একটি ট্যাঙ্ক। আমরা বলেছি যখনই ট্যাঙ্ক দেওয়া থাকবে, গভীরতা এবং ব্যাস দেওয়া থাকবে, তখনই আমরা সূত্র বসাবো ওই আয়তন বের করার জন্য, পাই আর স্কয়ার এল। ওকে, পানি দ্বারা পূর্ণ আছে একটি পাম্প 1 ঘন্টায় এই ট্যাঙ্কটা পানি শূন্য করতে পারে। ভালো কথা। 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় কি করলাম, 1 ঘন্টা পরে, সরি, 1/3 পানি তোলার পর পাম্পটা নষ্ট হয়ে গেছে। প্রথম পাম্পের ক্ষমতা কত? প্রথম পাম্প কি করতে পারে? ক্ষমতা মানে কি, সে কি কাজ করতে পারে? 1 ঘন্টায় পানি শূন্য করতে পারে, এটা কাজ। কাজকে সময় দ্বারা ভাগ করে দিব 1 ঘন্টায়। তাহলে আমাদের ট্যাঙ্কে কতটুকু পানি আছে বের করে নিতে হবে না? হ্যাঁ, নিতে হবে। তাহলে পাই আর স্কয়ার এল, এম ইজ ইকুয়াল টু ভি রো, এটা শিখেছি, ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার গুণ রো। পাই এর মান 3.1416, আর এর মান দেখো, আর এর মান হচ্ছে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ আমরা 6, একবার লিখতেছি। গভীরতা হচ্ছে 100 মিটার, গুণ হচ্ছে রো হচ্ছে 1000। অনেক বড় একটা মান পাবো আমরা, বুঝতেই পারছো। 1000 গুণ 100 গুণ 36 গুণ 3.1416, আমরা পাচ্ছি অনেক বড় একটা মান, 130976 কেজি। এতগুলা ট্যাঙ্কের মধ্যে পানি আছে, অনেক বড় ট্যাঙ্কি, ঠিক আছে। 3 3 6 1,13,000, নাকি আরো বেশি, 11,30,976, 11,30,976 কেজি পানি আছে। ওকে, এই পানিটা একটা ইঞ্জিন পাম্প মাত্র 1 ঘন্টায় পানি শূন্য করতে পারে। বুঝতেই পারছো, এই পানির ভর কেন্দ্র যদি শূন্য করতে পারে, পানির ভর কেন্দ্র একেবারে মাঝখানে হবে, একেবারে। আবারও কোয়া রিলেটেড প্রবলেম করাচ্ছি, কিন্তু কোয়া রিলেটেড প্রবলেম ঢাকা বোর্ডে ম্যাক্সিমাম টাইমে আসে কিন্তু। তাহলে পানির ভর কেন্দ্রের সরণ কত হবে? এইচ ইজ ইকুয়াল টু টোটাল গভীরতা 100 ভাগ হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 50 মিটার। আমাদের জানা আছে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই টি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইড বাই টি। আমরা এটা লিখবো ডব্লিউ ভাগ টি, এম জি এইচ ভাগ টি। এখানে কোনো দক্ষতা মক্ষতা নাই, আমরা সরাসরি এম জি এইচ ভাগ টি, পি প্রাইম লেখার কোনো দরকারই প্রয়োগ করে না। তো আমরা দেখো টি এর মান হচ্ছে 3600, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড বের করে ফেললাম। এইবার খেয়াল করো, আচ্ছা এটা ক্ষমতাটাকে বের করে নিচ্ছি, গুণ হচ্ছে 9.8 গুণ 9.8 গুণ হচ্ছে এইচ, এইচ হচ্ছে কত? 50, 50 ভাগ হচ্ছে 3600, 1 ঘন্টায়। অনেক বড় ক্ষমতা, 15,3938.4 ওয়াট, এত ক্ষমতার এই ইঞ্জিনটা ছিল। ওকে, আমার অঙ্ক কিন্তু ক নাম্বার বা 1 নাম্বার শেষ, এটা আমরা পারি, এটা আমি দেখালাম। 2 নাম্বার প্রশ্নটা একটু দেখানোর জন্য এই প্রশ্নটা লিখেছি। 2 নাম্বার প্রশ্নটা বলেছে দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে দেখি তো। পাম্পটি নষ্ট হয়ে গেছে 1/3, 1/3। এই এখানে একটা জিনিস কনফার্ম করে নিচ্ছি, যখন আমি ক্ষমতা বের করেছি, দেখো খেয়াল করে, আমি কিন্তু টোটাল পানির ভর নিয়েছি, টোটাল পানির ভরই কিন্তু হবে। 1/3 পানি তোলার পর নষ্ট হয়ে গেছে, ভালো কথা, নষ্ট হয়ে যাক। 1/3 পানি কত সময়ে তুলতে পেরেছে এটা কিন্তু আমাদের বলা নেই। আমাদের কি বলা আছে? ক্ষমতা নির্ণয় করতে আমাদের সময় লাগবে। তো এই পাম্পটা কি করতে পারে, এই ক্ষমতার পাম্পটা আসলে কি করতে পারে? এই ট্যাঙ্কটা, পুরা ট্যাঙ্ক 1 ঘন্টায় খালি করতে পারে। তার মানে কি, প্রথম ট্যাঙ্কির ক্ষমতাটা বের করতে হলে 1 ঘন্টায় যেহেতু খালি করতে পারে, আমি যদি 1 ঘন্টা টাইমকে কাউন্টে নিই ক্ষমতা বের করার জন্য, তাহলে ওই 1 ঘন্টা টাইমে সে কি করতে পারে? পুরা ট্যাঙ্কি খালি করতে পারে। তাই পুরা ট্যাঙ্কের কিন্তু খালি করতে যে কাজ করতে হয় সেই কাজটা কিন্তু আমরা কাউন্টে নিব। আবার যেন অঙ্ক দেখে কিন্তু আবার কনফিউশন হয়ে যায় না, যে প্রথম ট্যাঙ্কি তো প্রথম পাম্প তো 1/3 পানি তোলার পর নষ্ট হয়ে গেছে। তো প্রথম পাম্প 1/3 পানি কি 1 ঘন্টায় তুলছে নাকি? না। 1 ঘন্টা কতক্ষণ সময় তুলছে জানি না, জানি না যেহেতু, তাহলে ওই সময় তো আমি জানি না, তাহলে আমি ক্ষমতা বের করতে পারবো কিভাবে? পসিবল না। সময় যেহেতু জানি না, ক্ষমতা বের করার প্রশ্নই ওঠে না ওই 1/3 পানি দ্বারা। সুতরাং আমরা যে ক্ষমতা সময় দেওয়া আছে, সেই সময়ে ওই ট্যাঙ্কটার ক্ষমতা বের করতে চাচ্ছি, সেই সময়ে ওই ট্যাঙ্ক কি বলে পাম্পটা কি পরিমাণ কাজ করতে পারে সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি। ডব্লিউ ইকুয়াল টু এমজি, পুরো ট্যাঙ্ক খালি করতে পারে 1 ঘন্টায়, তাহলে পুরো ট্যাঙ্ক খালি করতে কি পরিমাণ কাজ করতে হবে? এমজিএইচ পরিমাণ। কোন এমজিএইচ? পুরো ট্যাঙ্কের এমজিএইচ, পুরো ট্যাঙ্কের
সরণ নিয়েছি, এইচ ইজ ইকুয়াল টু 50 মিটার নিয়েছি আমরা। ওকে, ভুল যেন না হয় এগুলো। 1/3 পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় 3 গুণ ক্ষমতা সম্পন্ন অপর একটি পাম্প ব্যবহার করা হলো। 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে দ্বিতীয় পাম্পের ক্ষমতা হচ্ছে P1, লিখলাম হচ্ছে 3 গুণ। 3 গুণ আগের যে পাম্পের ক্ষমতা ছিল 15 39 38, 15 39 38 পয়েন্ট হচ্ছে 4। এই ট্যাঙ্কিটা কিন্তু, এই ক্ষমতার ইঞ্জিনটা কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে। তো আমরা একটা গুণ করে 3 দিয়ে গুণ করে নিই, বের করে নিই। অনেক বড় ক্ষমতার ইঞ্জিন, 4 6 1 1 1 8 1 5 2 ওয়াট, এত ক্ষমতার ইঞ্জিন। এই ইঞ্জিনের দেখো কি বলেছে, এটাই অঙ্ক করানোর জন্যই তো বলেছি। এই ইঞ্জিনটা করেছে কি, অবশিষ্ট পানি উত্তোলন করে 10 মিটার পার সেকেন্ড বেগে। এইটা দেখো খেয়াল করো, এগুলো আমি করিয়েছি রেগুলার ক্লাস যখন নিয়েছিলাম তোমাদের, প্রত্যেকটা টাইপের অঙ্ক কিন্তু করিয়েছি। 10 মিটার পার সেকেন্ড বেগ দিতে হবে দূরের কোনো বস্তুতে, যেখানে ফেলে ফেলুক, এটা আমার দরকার নাই দেখার। দূরের কোনো স্থানে ছুঁড়ে ফেলুক, দূরের কাছে ফেলুক আর কাছের জায়গায় ফেলুক, এটা দেখার দরকার নাই। 10 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু পানিটা উঠাইতে হবে। 10 মিটার পার সেকেন্ড বেগে এইটা কিন্তু উঠাইতে হবে, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড, 3 গুণ সময় আমরা একটি পাম্প ব্যবহার করে অবশিষ্ট পানি উত্তোলন করে 10 মিটার পার সেকেন্ড বেগে দূরে কোনো স্থানে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক আছে? তো কাজের পরিমাণটা কত? এটা একটু দেখে নিই, আরো কোনো ইনফরমেশন আমার গ্যাপ পড়েছে কিনা, আমি প্রশ্নটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছো, এইটা বেগ দেওয়া আছে, এই বেগে পানিটাকে তুলতে হবে, কিন্তু এই বেগে পানিটাকে তুলতে হবে। ওকে, তো এই বেগে পানি উঠানোর জন্য, এটা কি প্রশ্ন রে? জয়পুরহাট ক্যাট কলেজ না? পানি একদম। ও আচ্ছা, দুটি পাম্পের কাজের তুলনা করতে বলেছে। আসলে সময় না হলে এটা পারা যাবে না অঙ্ক বের করতে, বুঝতে পেরেছো? সময় না বের করলে পারা যাইতো না, সময়টা দেওয়া লাগবে এখানে আমাদের। আচ্ছা, এখানে আমার কি পরিমাণ কাজ করেছে, এত mgh প্লাস হচ্ছে হাফ mv স্কোয়ার। আচ্ছা, এই 1/3 পানি কি, 1/3 পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে যায়, 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি পাম্প ব্যবহার করে অবশিষ্ট পানি উত্তোলন করে 10 মিটার পার সেকেন্ড বেগে দিতে হবে। দেখো আমি এটা দেখাচ্ছি তোমাদের, বারবার দেখাচ্ছি। এটা মনে করো, এই যে এটা এখান থেকে, এটা তো গভীরতার একটা ইঞ্জিন, এখান থেকে পানি উঠাবো এই পর্যন্ত, এখান থেকে পানি উঠালাম, মনে করো যা ভাবে উঠালাম, এখানে 10 মিটার পার সেকেন্ড বেগ দিতে হবে। এখানে আমার 10 মিটার পার সেকেন্ড বেগ দিতে হবে। তাহলে কৃত কাজের পরিমাণ হবে হচ্ছে mgh প্লাস, তোমাদের মনে আছে কিনা একটু দেখো তো, পড়াইছিলাম আমি। আমি এই উচ্চতায় উঠাবো আগে, মানে এই উঠানোর জন্য, জাস্ট উঠানোর জন্য কাজ করব আমরা, ওটা পরে বের করতে দেখাচ্ছি আমি। তারপর হচ্ছে হাফ এম স্কয়ার, যেতে এই বেগ দিতে কিন্তু আবার অতিরিক্ত কাজ করতে হবে। একটা পাম্প থেকে পানি উঠাইলা, কোনো শর্ত নাই, তখন কিন্তু আমি জাস্ট mgh পরিমাণ কাজ করতে হয়। কিন্তু আমি যদি বলি যে উঠানোর পর ওটাকে আবার বেগ দিতে হবে, কত বেগ? ভি 10 মিটার পার সেকেন্ড বেগ দিতে হবে। তাহলে ওই বেগ দেওয়ার জন্য অতিরিক্ত কাজ করতে হবে। অতিরিক্ত কাজ কি পরিমাণ করতে হবে? বেগ দেওয়ার জন্য, গতি দেওয়ার জন্য যে কাজ করতে হয় তার নাম হচ্ছে গতিশক্তি, আমরা শিখেছি সংজ্ঞা থেকে। তাহলে আমার ভি, গতি দেওয়ার জন্য যে কাজ করতে হবে তার নাম হচ্ছে হাফ mv স্কয়ার। এখন আমরা ওই 1/3 পানি উঠানোর জন্য যে mgh, এটা বের করব। আর হাফ mv স্কয়ার তো আমরা জানি, যে পরিমাণ পানি উঠাবো, দেখো 1/3 পানি উঠাই ফেলছি কিন্তু, তাহলে 1/3 পানি কিন্তু আমি উঠাই ফেলছি। এই যে আমি যদি একটু দেখাই, এই যে 3/1 পানি উঠাই ফেলছি। গভীরতা কত ছিল? গভীরতা ছিল 100 মিটার। তাহলে 100 মিটারের 3/1 উঠাই ফেলছি, 100/3 এতটুকু উঠাই ফেলছি। তাহলে এখানে কত আছে আর? 100/3 পরিমাণ উঠাই ফেলছি। তাহলে 2 গুণ 100/3 এই পরিমাণ আছে। আমি হিসাব নিকাশ করে নিই, 2 গুণ, এটা 66.67 হবে রে বাবা, 66.67 হবে। এত মিটার গভীরতার পানি কিন্তু উঠাতে হবে আমার দ্বিতীয় পাম্প দ্বারা। তো দ্বিতীয় পাম্প দ্বারা উঠাতে কাজ কত করতে হবে? এই দ্বিতীয় জায়গার একেবারে ভর কেন্দ্রের সরণ নিব আমরা, নিলাম ভর কেন্দ্রের সরণ এই পর্যন্ত, এই পর্যন্ত পানি উঠাইতে হবে। তো এইচ এর মান কত? এইচ এর মান এখানে দেখো, এখানের মান হচ্ছে 33.33, 33.33। আর এইটুকার টোটাল, আর এই যে এইটুকার মান এখান থেকে তুলে এইটুক কত? 33.33। এই টোটালটা 2 ভাগ 3 ভাগ করে নাও, তাহলে এখানে 33.33,
আর এটা এদিকে তাহলে হবে হচ্ছে 100 বিয়োগ 33.33, এটাও তাহলে আমার হবে হচ্ছে 66.67 মিটার। ওকে, 6.7 বা 6.6 সমস্যা নাই। এই দেখো এখান থেকে আমার পানিটা এখানে উঠাবে, এইটুকার নাম কি? 66.67, এর অর্ধেক কত? 33.33 বার যাবো ধরো আর কি। তো এইটুকার মান হচ্ছে 33 অর্ধেক, এখান থেকে পুরাটা উঠাইতে হবে। তো এইচ এর মান হবে এত, তাহলে আমরা লিখবো হচ্ছে mgh। এম এর মান হচ্ছে, এম এর মান কিন্তু আবার ধরো না, এম এর মান কিন্তু 1/3 পানি, কিন্তু এখানে যে পরিমাণ পানি আমাদের ছিল সেই পানির 1/3 লিখবো আমরা। তাহলে আমরা এখানে একটা এম প্রাইম লিখলাম, তাহলে এম প্রাইম ইজ ইকুয়াল টু এম ভাগ 3, সরি 2m ভাগ 3। 1/3 পানি উঠায় ফেলছি আর 2/3 পানি আছে, তাহলে 2/3 পানি 2 ভাগ, m ভাগ 3 ইন্টু 2, 3 ভাগের 2 ভাগ পানি আছে, গুণ 9.8, গুণ h এর মান হচ্ছে এই যেটা হবে 66.67, 66.67 যোগ হচ্ছে হাফ ইন্টু এই যে পানির টোটালটা 2m ভাগ 3, m এর মানটা আমরা অলরেডি বের করে নিয়েছি, আর v এর মানটা হচ্ছে 10 এর উপর স্কয়ার। এই সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারার কথা, না পারা বোঝার কিছু নাই। যতটুকু পানি আমি উঠাবো আগে কাজটা বের করে নিব। অতিরিক্ত খালি একটা জিনিস এখানে যোগ করেছি, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগ দিতে যে পরিমাণ কাজ করতে হয়েছে, অতিরিক্ত কাজ করতে হয়েছে, 10 মিটার পার সেকেন্ড বেগও দিতে বলেছে, তাই হাফ এমবি স্কয়ার পরিমাণ কাজ করতে হয়েছে। ধরে নিলাম আমি এই কোশ্চেনের মধ্যে 10 মিটার পার সেকেন্ড কাজ করতে বলে নাই, মানে বেগ দিতে বলে নাই, তাহলে আমাদের এইটুকু তো লাগতোই যে 1/3 পানি নষ্ট হয়ে, তোলার পর পাম্প নষ্ট হয়ে গেছে, বাদ বাকি পানি তুলেছে, পরের পাম্পটা কি করেছে? বাদ বাকি পানি তুলেছে। বাদ বাকি পানি মানে কি? 2/3 পানি তুলতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা আমরা এম প্রাইম জিএইচ। এম প্রাইম মানে কি? 2/3 পানির ভর, 2/3 পানির ভরটা আমরা যেহেতু আগে এম বের করে নিয়েছি, 2 ভাগ 3 ইন্টু এম দিয়েছি, আর জি তো জি, আর এইচ এর মানটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত পানির ভর কেন্দ্রের সমান, এটা বারবার শিখেছি আমরা। আর অ্যাডিশনাল একটা জিনিস যোগ হবে কাজ করার, এম ভি স্কয়ারটা যোগ হবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক। তো মোটামুটি এই টাইপের অঙ্কগুলো করলে তোমাদের হয়ে যাবে, করবা মিনিমাম 10টা করবা, র্যান্ডমলি মিনিমাম 10টা করবা। আমি যেগুলো করাইছি বাদেও র্যান্ডমলি তুমি 10টা করবা, বিভিন্ন টাইপের, একই টাইপের কিন্তু 10টা না, বিভিন্ন টাইপের, ভিন্ন ভিন্ন টাইপের একটু 10টা করবা। নদী নৌকার কি বলে, কুয়া, রিলেটেড 4-5টা করবা র্যান্ডমলি, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, আজকে থাক, বাই।